আচ্ছা, 8 নম্বর অঙ্কটা করাবো। 8 নম্বর অঙ্ক আমি পিডিএফ পাঠালাম, দেখ একটা পিডিএফ পাঠিয়েছি। যে পিডিএফ পাঠিয়েছি, এই পিডিএফ এ আগের দিন যে 7টা অঙ্ক করেছি, এই পিডিএফ এ করা আছে, সব কোশ্চেন গুলো টোকা আছে, 7টা কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, 8 থেকে করাবো। 8 বেশি নেই, 8 9 10, 3টে অঙ্ক বাকি আছে। বলছে সুজয় ডিউ 3 months বিল, ঠিক আছে? সুজয় ডিউ 3 months বিল ফর রুপিস 40,000 অন তপন। ওই একই গল্প, একই গল্প। এই যে একটা ভদ্রলোক সচিন, আর এই একটা ভদ্রলোক তপন, দুজন লোক। আচ্ছা, যাই হোক, সুজয়, একটা হচ্ছে সুজয় আর একটা হচ্ছে তপন, ঠিক আছে? সুজয় তপনের কাছে টাকা পায় কত, 40,000 টাকা। তো সুজয় তপনকে জিজ্ঞাসা করেছে যে টাকাটা কবে দেবে। ওই একই কথা তপন বলেছে। তপন সুজয়কে বলেছে আমি আজ থেকে 3 মাস পর বিল দেবো। তখন সুজয় কি করলো, সুজয় একটা লেটার লিখলো, লেটার সুন্দর করে একটা লেটার লিখলো। লেটার লিখে সমস্ত কথাগুলো সমস্ত কথাগুলো লিখলো। তপন যা যা বলেছিল, যে আমি তপনের কাছে 40,000 টাকা পাই, তপন প্রমিস করেছে আজ থেকে 3 মাস পর টাকা দেবে। এই লিখে সুজয় একটা সাইন করলো এখানে, ঠিক আছে? তারপর তপনের কাছে নিয়ে গেল, তপন ওটা পড়লো, পড়ে দেখলো ঠিক আছে, তাই তপন কি করলো, তপন ওটাকে অ্যাকসেপ্টেড করলো, অ্যাকসেপ্ট লিখে সাইন করে দিল তপন, ঠিক আছে? তপন একটা সাইন কি করলো, তপন সাইন টাইন করে তপন আবার ওই কাগজটা, মানে যেই যখনই তপনটা অ্যাকসেপ্ট করে সাইন করলো, তখন হয়ে গেল বিল। তার আগে কিন্তু একটা কাগজ ছিল, নর্মাল কাগজ ছিল, তারপরে হয়ে গেল বিল। সেই বিলটা সুজয়ের কাছে দিয়ে দিল। তা সুজয়ের কাছে হয়ে গেল ওটা রিসিভেবল, কারণ সুজয়ের কাছে ওটা গুরুত্বপূর্ণ একটা দলিল। ওই দলিলটা যদি সুজয় হারিয়ে ফেলে, সুজয় আর টাকা পয়সা পাবে না তপনের কাছ থেকে। তাহলে সুজয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ দলিল, আর এই দলিলটা সুজয়ের কাছে হলো বিল রিসিভেবল, ঠিক আছে? সুজয়ের কাছে বিল রিসিভেবল কেন? ওর কাছে সুজয় এই কাগজটার এগেনস্টে টাকা পাবে, তাই সুজয়ের কাছে বিল রিসিভেবল। আর এই কাগজটা 3 মাস পর তপনের কাছে যখন সুজয় নিয়ে যাবে, কাগজটা দেখে তপন টাকা দেবে, তাই তপনের কাছে এই কাগজটা কি বিল পেবে। তাহলে সুজয়ের কাছে রিসিভেবল আর তপনের কাছে পেবেল। এই হলো। তো আমি যেটা বললাম, তপন অ্যাকসেপ্টেড দ্য বিল। একটা ম্যাচুরিটি, অ্যান্ড ম্যাচুরিটি মানে যেই দিন 3 মাস পর দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড। 3 মাস পর বিলটা ডিসঅনার্ড হয়ে গেছে, ঠিক আছে? 3 মাস পর সুজয় তপনের বাড়িতে গেছে টাকা চেতে, বিলটা নিয়ে গেছে। তো বিলের টাকাটা ডিসঅনার্ড হয়ে গেছে। ডিসঅনার্ড হয়ে গেছে মানে ও টাকা দিতে অস্বীকার করেছে, কোনো কারণে টাকা দিতে পারেনি, ঠিক আছে? তো টাকা দিতে পারেনি, ঠিক আছে? বিলটা ডিসঅনার্ড হয়েছে। অ্যান্ড নোটিং চার্জেস বলেছি, নোটিং চার্জেস, বিলটা যখন ডিসঅনার্ড হয়ে গেল, আমি তখন চলে গেলাম কার কাছে, নোটারির কাছে। বলেছিলাম না গল্প, প্রথম দিন বলেছিলাম, নোটারির কাছে চলে গেলাম। নোটারিকে সব কথাগুলো বললাম। নোটারি সব লেখালেখি করলো। তো লেখালেখি করার জন্য, মানে কোর্টে তো আমাকে কেস ফাইল করতে হবে, আমি টাকা পেলাম না বলে। আমি টাকা পেলাম না বলে কোর্টেও কেস করতে হবে। তাই জন্য আমি কোর্টে কেস করবো কি, কোর্টের বাইরে, কোর্ট চত্বরে দেখবি কিছু নোটারি লোক বসে থাকে, ছাতা মাথায় নিয়ে বসে থাকে। ওরা টাইপিং মেশিন নিয়ে বসে থাকে, ঠিক আছে? ওদেরকে বলবো, ওরা লিখলো, ঠিক আছে? লয়ারের কিছু নোটারি থাকে, ওরা লেখে। এবার ওই যে লিখলো, ওকে কিছু পয়সা করে দিতে হবে, খরচাপাতি করতে হবে। কত টাকা? 50 টাকা। এই খরচাটা কে করবে? এই টাকাটা দেওয়ার কথা কার? অ্যাকচুয়ালি দেওয়ার কথা কার? অ্যাকচুয়ালি দেওয়ার কথা তপনের। কিন্তু ইনিশিয়ালি দেবে কে? ইনিশিয়ালি আমি দেবো। পরে এই টাকাটা কার থেকে তুলে নেবো? তপনের থেকে তুলে নেবো। এই তো ছিল কোশ্চেন। বলেছে একটু বাংলা বলেছি, তারপর ইংলিশে বলেছি। বলছে হুন্ডিটি প্রত্যাখ্যানের জন্য তপনের বইতে কি দাখিলাম। আচ্ছা, তার মানে বলেছি এই যে বিলটা ডিসঅনার্ড হলো না, এই বিলটা ডিসঅনার্ডের জন্য তপনের বইতে এন্ট্রি কি হবে? তপনের বইতে দেখ, তথ্য পরীক্ষা এমসিকিউ পেপার। আমি তো পুরো অঙ্কটা করে দিচ্ছি, পুরো অঙ্কটা করে দিচ্ছি। বাট এক লাইনে এমসিকিউ তোকে বলেছে তপনের বইতে জার্নাল কি হবে। দেখ, প্রথমে কি শিখেছিলাম, একটা ট্রিক শিখেছিলাম না, একটা বিল পেমেন্ট বলেছিলাম, মনে হয় একটা বিল পেমেন্ট। বিলটা কার কাছে ছিল? মেনলি বিল পেমেন্ট কার কাছে ছিল? তপনের কাছে ছিল। তপন কাকে দিয়েছিল? সুজয়কে দিয়েছিল, তাই তো? সুজয়ের কাছে কি ছিল বল? বিল রিসিভেবল। তোকে কার বইতে জার্নাল করতে বলেছে? তপনের বইতে। তো তপনের আগে কে আছে বল? তপনের আগে কে আছে? টির আগে কে লিখেছে? বিল পেমেন্ট। তপনের পরে সুজয়। তাহলে জার্নাল কি হবে? বিল পেমেন্ট টু সুজয়। দেখ জার্নাল লেখা আছে, এখানে দেখ অ্যান্সার লেখা আছে, বিল পেমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আমার সুজয় ক্রেডিট লেখা আছে। দেখিস কত সুন্দর ইজি হয়ে গেল, বিল পেমেন্ট অ্যাকাউন্ট ডেবিট সুজয়। এবার দেখ, 4,000 টাকা বিলের দাম, 4,000 টাকা ছিল, কিন্তু সুজয়ের কাছ থেকে কত টাকা নেবো? 40,000 ছিল বিলের দাম। ঠিক আছে, যাই হোক, তাহলে একটা শূন্য কম লেখা আছে, তা নিয়ে কোনো সমস্যা নেই। তা নিয়ে কোনো সমস্যা নেই, আমি দেখে নিচ্ছি। 40,000 হবে না, ওটা 4,000-ই হবে। 4,000, 4,000 হবে। এটা 4,000 টাকা ছিল এটা। তাহলে এটা 4,050 টাকা। তাহলে 50 টাকা কেন? নোটিং চার্জেস কার বইতে এন্ট্রি করা হচ্ছে? এটা এন্ট্রিটা কার বইতে করা হচ্ছে? এন্ট্রি করা হচ্ছে তপনের বইতে। তা 50 টাকা তপনকে দিতে হবে, তা 50 টাকা তপনের খরচ।
50 টাকা তপনের খরচ, আর খরচ তো ডেবিট হয়। নোটিং চার্জেস এখন ডেবিট হয়ে গেল, 4,000 ডেবিট, 50 ডেবিট, টোটাল হলো 4,050। এটা আমি খাতায় সুন্দরভাবে পড়ে দেখাচ্ছি। এটা তো তোর এমসিকিউর জন্য এইটুকু, কি বললাম, তোর এমসিকিউর জন্য এইটুকু করলেই হয়ে যাবে, এটা এমসিকিউর জন্য, কিন্তু আমি পুরো ব্যাপারটা করে দিতে পারি, ঠিক আছে। তো কার কার বইতে করবো অঙ্কটা? সুজয়ের বইতেও কর। কার কার বইতে করতে বলে? তপনের বইতেই করতে বলেছে, আমি দুজনের বইতেই করবো। প্রথমে লিখবো সুজয়ের বই, প্রথমে লিখবো সুজয়ের বই, সুজয়ের বই, ঠিক আছে, সুজয়ের বই। প্রথমে করবো সুজয়ের বইতে, তাহলে শেষ হয়ে যাচ্ছে। সুজয়ের বইতে করবো, তারপর তপনের বইতে করবো, ঠিক আছে। সুজয় কি ছিল? সুজয় টাকা পায়। এই গল্পটা বললাম কি, সুজয় তপনের টাকা পায়। তো তপন বললো 3 মাস পর টাকা দেবে, তখন সুজয় চিঠি লিখে তপনকে দিল। তপন চিঠিটা অ্যাকসেপ্ট করে সুজয়কে দিয়ে দিল। তাহলে সুজয়ের কাছে কি আসলো? চিঠিটা আসলো। আর ওই চিঠিটাকে কি বলেছিলাম? বিল। সুজয়ের কাছে চিঠি, সুজয়ের কাছে কি বলবো? রিসিভেবল বলবো না পেমেন্ট বলবো? সুজয়ের কাছে রিসিভেবল, প্রথম জার্নাল হবে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, লেখ টু তপন অ্যাকাউন্ট, টু তপন অ্যাকাউন্ট। কত টাকা ছিল? 40,000 টাকা না 4,000 টাকা? সরি, 40,000 টাকা। ও আচ্ছা, কোশ্চেনটাও ভুল, কোশ্চেনটাই ভুল লেখা ছিল। ঠিক আছে, আমি 4,000 করে দিই, ওটা 4,000 করে দিই, টাকাটা কম আছে, ঠিক আছে 4,000 করে দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, 4,000 4,000 4,000 করছি, ম্যাটার করে না, 4,000 4,000 করে দিই, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার ডিউ ডেট, বিল চলে আসলো, ডিউ ডেটে চলে গেল, সুজয় চলে গেল, তখন এবার তপনকে বলল তখন টাকা দে, এই যে মতো নিয়মটা করলাম না, বিল পেমেন্ট, বিপি কার কাছে ছিল? সুজয়ের কাছে, সুজয় দিল তপনের কাছে, তপনকে দিল, তপনের কাছে রইলো বিল রিসিভেবল। ডিউ ডেতে সুজয় তপনের বাড়ি চলে গেল টাকা দিতে। তো তপন টাকাটা দিতে অস্বীকার করলো, মানে বিলটা যখনই টাকা দিতে অস্বীকার করলো সেটা হয়ে গেল বিল ডিসঅনার, ঠিক আছে তো। টাকা দিতে অস্বীকার করলে তখন হয়ে গেল বিল ডিসঅনার, ঠিক আছে তো। তো দেখ, বিল যেই ডিসঅনার হয়ে গেল তোর, বিল যেই ডিসঅনার হলো, তাহলে কার বইতে? সুজয়ের বইতে। সুজয়ের বইতে এন্ট্রি কি হবে? সুজয়ের আগে কি আছে? বিপি। আর সুজয়ের পরে কি আছে? তপন। তাহলে জার্নাল কি হলো? বিপি টু তপন, বিপি টু তপন, ব্যাস হয়ে গেল, লেখ। লেখাটা বলিয়ে তাই গন্ডগোল হয়েছে। বিপি ছিল তপনের কাছে, বিপি তো তপনের কাছে ছিল, তপন সুজয়কে দিয়েছিল, হ্যাঁ। সুজয়ের বইতে এন্ট্রি হবে তপন টু বিল রিসিভেবল, হ্যাঁ, এটা একটু অসুবিধা হচ্ছিল, ওটা ভুল লিখে দিয়েছিলাম, কারণ বিপিটা তো তপনের কাছে ছিল, বিপি তো সুজয়ের কাছে ছিল না, বিপি তপনের কাছে ছিল। তাহলে জার্নালটা কি হবে? সুজয়ের বইতে জার্নাল কি হবে? তপন অ্যাকাউন্ট ডেবিট, তপন অ্যাকাউন্ট ডেবিট, তাই তো। সুজয়ের বই জার্নাল কি তপন অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, তপন অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল, তপন অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল। কত টাকা? বিলের মূল্য কত? বিলের মূল্য 4,000 টাকা, বিলের মূল্য 4,000 টাকা। কিন্তু শুধু কি 4,000 টাকায় পাবো? যখনই বিলটা ডিসঅনার হয়ে গেল, আমি চলে গেলাম নোটারির কাছে, চলে গেলাম আমি নোটারির কাছে, নোটারিকে দিয়ে বিলটা লেখালাম, তাই না? নোটারিকে দিয়ে বিলটা লেখালাম, তার জন্য নোটারিকে টাকা দিতে হবে, নোটারিকে টাকা দিতে হবে 50 টাকা, তাই তো। সেই 50 টাকার এন্ট্রিটা করতে হবে। দেখ, প্রথম দিন করেছিলাম এই এন্ট্রিটা, নোটিং চার্জেসের একটা এন্ট্রি করেছিলাম, প্রথম ক্লাসে করেছিলাম। ঠিক আছে তো। তাহলে এখানে লিখবো, নোটিং যে কত ছিল? 50 টাকা ছিল, কেইটা লিখলাম 50 টাকা।
এন্ট্রি কে লিখবি 50 টাকা, ডেবিট এখানে লিখবি কি টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট, লিখবি টু ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ইনিশিয়ালি টাকা দিতে হবে। মানে আমি তপনের কাছে গেছিলাম, তপন তো আমাকে টাকা দিল না, তাহলে টাকা না দেওয়াতে আমি চলে গেলাম কোর্ট চত্বরে, কোর্টে কেস করার জন্য চলে গেলাম। তখন নোটারির কাছে গিয়ে লেখালাম, নোটারিকে তো ইমিডিয়েট টাকা দিতে হবে, টাকাটা তো আমাকেই দিতে হবে। তাই আমি টাকা দিলে তো আমার টাকা চলে যাচ্ছে, আমার টাকা কমে যাচ্ছে, তাই টু ব্যাংক হলো 50 টাকা। টোটাল হলো কত? 4050 টাকা। এটা তো এটা হলো। এবার আমরা কার বইতে করবো? সুজয়ের বইতে এন্ট্রি হলো, এবার আমরা সেম এন্ট্রি তপনের বইতে করবো। আমরা যখন প্রথম ক্লাসে বিল অফ এক্সচেঞ্জ অঙ্ক করালাম, লাস্ট যে অঙ্কটা করেছিলাম সেখানে নোটিং চার্জ ছিল, লাস্ট অঙ্কটা নোটিং চার্জ ছিল, লাস্ট অঙ্ক, একদম লাস্ট অঙ্ক নোটিং চার্জ ছিল। এবার তোরা কার বইতে এন্ট্রি করবি? তপনের বইতে এন্ট্রি করবি, কর তপনের বইতে এন্ট্রি কর। তপনের বইতে এন্ট্রি করছি, তপনের বইতে। তাহলে বল, তপনের বইতে যখন এন্ট্রি করবো, তপনের বইতে যখন এন্ট্রি করবো, তাহলে এন্ট্রি কি হচ্ছে? সুজয়, সুজয় বিল পেলো, তাই তো, তাই জার্নালে বিল রিসিভেবল টু তপন। এইবার তপন কি করলো? তপন বিলটা দিল না সুজয়কে? তপন তো দিল, তপন দিল বিল, বিল তপ মানে তপন কি করলো? তপন বিলটা সুজয়কে দিল। কেন সুজয়কে দিল? সুজয় টাকা পেতো বলে তো সুজয়কে বিলটা দিল। সুজয় ধর 4000 টাকা পেত, সুজয় 4000 টাকা পেতো, তাই তো ওকে বিল দিল। তাহলে সুজয়কে যদি টাকা দিয়ে দেয় তাহলে কি হবে? আমরা যাকে টাকা পেমেন্ট করি তার ব্যালেন্স বাড়াবো না কমাবো? কমাবো। তাহলে এখানে ডেবিটটা কি হবে? সুজয় অ্যাকাউন্ট ডেবিট হবে। এখানে লিখবো সুজয় অ্যাকাউন্ট ডেবিট হবে 4000 টাকা, ঠিক আছে? 4000 টাকা ডেবিট করে দেবো। এইবার যদি ক্যাশ টাকা আমরা করেছি না, জার্নাল করেছি না, ক্যাশ পেমেন্ট করলে কি করতাম? টু ক্যাশ। চেকের মাধ্যমে পেমেন্ট করলে কি করতাম? টু ব্যাংক। এবার বিল পেমেন্ট করলে কি লিখতাম? টু বিল, টু বিল, টু বিল। এখানে কি হবে? বিল পেবেল হবে, হ্যাঁ বিলস পেবেল, এখানে হবে বিলস পেবেল, অ্যাকাউন্ট 4000। যখনই বিলের প্রশ্ন উঠবে না, রিসিভেবল হয় আর পেবেল হয়, রিসিভেবল হয় পেবেল হয়। যদি বিল দিস তখন পেবেল, আর বিল নিলে রিসিভ। এটা হলো লাস্ট এন্ট্রি। ওই ডিউ ডেটে, ডিউ ডেটে সুজয় তপনের কাছে গেছে টাকা চেতে, তপন টাকা দিতে অস্বীকার, তখন টাকা দেয়, বিলটা ডিজনার হয়েছে। বিল ডিজনার এন্ট্রি কি হয়? চার্ট করে দিয়েছি, তপনের বইতে এন্ট্রি কি হবে? পরীক্ষা এমসিকিউর জন্য এই চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষার জন্য না এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চারটা তো, এই চারটা করলে এমসিকিউ ভেরি। কার বইতে এন্ট্রি করতে হবে? তপনের বই, তপনের বই। তপনের আগে কে লেখা আছে দেখ, তপনের আগে, তপনের আগে লেখা আছে বিপি, আর তপনের পরে লেখা আছে সুজয়, তাহলে জাস্ট জার্নাল হয়ে গেল। বিপি অ্যাকাউন্ট ডেবিট, লেখ বিপি অ্যাকাউন্ট ডেবিট টু সুজয় অ্যাকাউন্ট, টু সুজয় অ্যাকাউন্ট। এবার দেখ বিপির মূল্য কত ছিল? 4000 টাকা, বিপিতে 4000 টাকা লিখবি, বিপিতে 4000 টাকা লিখবি, বিপিতে 4000 টাকা লিখেছিস তো? এই যে ওই আমি একটা গল্প বললাম না, আমি সুজয় নোটারির কাছে গিয়ে লিখলো 50 টাকা, ইনিশিয়ালি টাকা কে দিল? সুজয়। কিন্তু পরে এই টাকাটা কার থেকে আদায় করবে? ও তপনের থেকে আদায় করবে। আর তপনকে যদি টাকা দিতে হয়, তপনের কাছে কি খরচ? তাই লিখবো নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট লিখবি, হ্যাঁ নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট লিখবি, ব্যাস তাহলেই শেষ। নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট লিখেছিস? বিপি অ্যাকাউন্ট ডেবিট, নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, ব্যাস এটাই ছিল তোর। শেষ হয়ে গেল না? 8 অঙ্কটা শেষ। তুই জানিস তোদের বইতে কোন এন্ট্রিটা করতে বলেছে? শুধু এই এন্ট্রিটা করতে বলেছে, এটা এই যে কোশ্চেনে দিয়েছিল, কোশ্চেনে বলেছে তুই শুধু এই এন্ট্রিটা করে, লাস্ট এন্ট্রিটা করে, আর কিছু লাস্ট এন্ট্রিটা করতে বলেছিল। বাট আমি তোকে পুরো অঙ্কটা করে দিলাম। সুজয়ের বইতে কি হবে, তপনের বইতে কি হবে, পুরো পার্টটা বাজাতে, পুরো পার্ট দেবে না তোকে, যে কোনো একজনের এন্ট্রি করতে, ঠিক আছে? যে কোনো একজনের, আবার একটা এন্ট্রি, সব করবে না। বা ধর এই এন্ট্রিটাও পুরো বললো না, ও বললো, ধর এখানে বললো নোটিং চার্জেসটা অ্যাকাউন্টটা কার বইতে ডেবিট হবে, এরকম কিছু কোশ্চেন দেবে। জাস্ট তোকে পুরো ব্যাপারটা তোকে জেনে রাখতে হবে।
এবার 9 নম্বর অঙ্কটা করবো। 9 নম্বরটা কি বলে, কোশ্চেনটা দেখতে পাচ্ছিস, মিস্টার এন অ্যাকসেপ্টেড আ বিল পেবেল, ঠিক আছে, আফটার 3 মান্থ। ওই একই গল্প বলেছে, দেখেছিস, একই গল্প বলেছে। মিস্টার এন অ্যাকসেপ্টেড আ বিল পেবেল আফটার 3 মান্থস ইন ফেভার অফ মিস্টার এম, ₹15,000 অন দ্য ডিউ ডেট। মিস্টার এম, কথা বলিস না, অন দ্য ডিউ ডেট মিস্টার এম সেন্ড দ্য বিল টু হিজ ব্যাংকার ফর কালেকশন, ঠিক আছে, অন দ্য ডিউ ডেট বিল ওয়াজ ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জেস পেড ₹100। ওই একই কথা বলেছে। তা কি বলছে, মিস্টার এ অ্যাকসেপ্টেড আ বিল পেবেল আফটার 3 মান্থস ইন ফেভার অফ মিস্টার এম, ঠিক আছে। তাহলে ওই মানে ধর টাকা পায়, কত টাকা পায়, 15,000 টাকা পায়। ও টাকা এখন দিতে পারবে না বলেছে, বলছে কবে টাকা দেবে, 3 মাস পর টাকা দেবে। তো চিঠি লিখে ওকে দিল, চিঠিটাও অ্যাকসেপ্ট করে ওকে দিয়ে দিল, ঠিক আছে তো। ঠিক আছে, তাহলে দুজনের বইতে আমরা এন্ট্রি শিখবো, একটা এম এর বইতে এন্ট্রি শিখবো, একটা এন এর বইতে এন্ট্রি করবো, একটা এম এর বইতে এন্ট্রি করবো আর একটা এন এর বইতে এন্ট্রি করবো। তাহলে কোশ্চেনটা পড়ে দেখে নিয়েছিস, দরকার আরো একবার পড়ছি। এন একটা বিল বলছে, মিস্টার এন অ্যাকসেপ্টেড আ বিল পেমেন্ট আফটার 3 মান্থস, ঠিক আছে, ইন ফেভার অফ মিস্টার এম, ঠিক আছে, 15,000 অন ডিউ ডেট, ঠিক আছে, অন ডিউ ডেট। তার মানে এখানে কি বলতে পারি, আচ্ছা আমি যদি এই লাইনটা পড়ি, প্রথম লাইনটা পড়ে বলতে পারবি, এখানে ড্রয়ার কে আর ড্রয়ি কে, এন আর এম এর মধ্যে বুঝে বলবি, না বুঝতে পারলে ড্রয়ার ড্রয়ার এম, ড্রয়ার এম আর ড্রয়ি হচ্ছে এন, একদম ঠিক। ড্রয়ি হচ্ছে এন, কারণ জানা খুব জরুরি, পরীক্ষায় এমসিকিউ দিতে পারে এরকম ভাবে। তাহলে এম হচ্ছে ড্রয়ার আর এন হচ্ছে ড্রয়ি। তাহলে একটা এম এর বইতে এন্ট্রি করবো আর একবার এন এর বইতে এন্ট্রি করবো। তাহলে এম এর বইতে কি হবে, এম বিল পাচ্ছে কার থেকে, এন এর থেকে। তাহলে জার্নাল কি হবে, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এন। লেখ, প্রথম এম এর বইতে এন্ট্রি কর, সময় নষ্ট করে লাভ নেই। এম, এই যে শুধু এখানে লিখলাম এম, এম এর বইতে এন্ট্রি কি হবে, বিল পাচ্ছি, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এন অ্যাকাউন্ট। কত টাকা ছিল বল টাকাটা, টাকাটা দেখে পিডিএফ পাঠিয়ে দেয়, পিডিএফ পাঠানো আছে, পিডিএফ এ দেখ কত টাকা ছিল, 15,000 টাকা, 15,000 টাকা, ঠিক আছে। এই তো ছিল 15,000 টাকা। এবার বলছে কি, এবার দেখতে হবে কোশ্চেনটা, তারপরে কি করতে হবে, এত অব্দি বলেছিল। অন দ্য ডিউ ডেট জানি, ডিউ ডেটে মিস্টার এম, ঠিক আছে, সেন্ড দ্য বিল টু হিজ ব্যাংকার ফর হিজ কালেকশন। আচ্ছা, ডিউ ডেটে এম বিলটা পাঠিয়ে দিয়েছিল কাকে, ব্যাংকের কাছে পাঠিয়ে দিয়েছিল কালেকশন করার জন্য। তা আমরা শিখেছিলাম ব্যাংকের কাছে পাঠালে তাকে কি বলতাম, বিল সেন্ড ফর কালেকশন, একটা অঙ্ক করেছিলাম, আগের ক্লাসেও করেছিলাম, তার আগের ক্লাসেও করেছিলাম। বিল সেন্ড ফর কালেকশন কি লিখেছে, বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট 10,000 টাকা, সরি 10 কেন, 15,000 টাকা ছিল। টু কি হবে, টু হবে বিলস রিসিভেবল ডিউ ডেটে পাঠিয়েছিলাম কালেক্ট করার জন্য, ডিউ ডেটে পাঠিয়েছিলাম ব্যাংকের কাছে, ব্যাংককে বলেছিলাম ব্যাংক তুমি টাকাটা কালেক্ট করে নাও। ঠিক আছে, টাকাটা কালেক্ট করে ব্যাংকে পাঠিয়েছিল। এবার ডিউ ডেটে যথারীতি ব্যাংক চলে গেছে, বিলটি তোলার হয়েছে, যথারীতি ডিউ ডেটে চলে গেছে, বিলটা হয়ে গেছে তোর ডিসঅনার্ড। ঠিক আছে তো, আর বিল ডিসঅনার্ড প্রথম দিয়ে পড়বো। এবার যদি কথা চার্ট করেছিলাম, বিপি কার কাছে ছিল, বিপি কার কাছে ছিল, দেখ এখানে এন এর কাছে ছিল, তাই তো, এন তো, হ্যাঁ এন এর কাছে ছিল। এন কাকে দিয়েছিল, এন এম কে দিয়েছিল, ঠিক আছে তো? আর এম কাকে দিয়েছিল, ব্যাংককে দিয়েছিল, আর ব্যাংকের কাছে ছিল বিল ডিসকাউন্ট। কার বইতে এন্ট্রি করতে হবে, এম এর বই। তাহলে এম এর বইতে, এম এর আগে কি আছে, এন, তাহলে এন অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে হবে ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, এন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তো দেখ জার্নালটা কি হবে এখানটায়, ডিসঅনার্ড জার্নাল কি হবে, এন অ্যাকাউন্ট ডেবিট, এন অ্যাকাউন্ট ডেবিট,
টু এম এর বইতে করছি ইন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। এখানে ব্যাংক, এই ব্যাংক বলতে কোন ব্যাংক? এই ব্যাংকের, এই ব্যাংক মানে কি বলতে চাইছি? ব্যাংক মানে ব্যাংকের কাছে যে বিল পাঠানো হয় সেই ব্যাংক, কিন্তু অন্য ব্যাংক। বিল সেন্ড ফর কালেকশন, এই ব্যাংক মানে কোন ব্যাংক? বিল সেন্ড ফর কালেকশন। ঠিক আছে, এক লাইন ছেড়ে লিখলাম টু বিল সেন্ড ফর কালেকশন। তাহলে কত টাকার বিল ছিল? 15,000 টাকার বিল ছিল। কত টাকার বিল ছিল? 15,000 টাকার বিল ছিল, তাই তো? 15,000 টাকার বিল ছিল। এবার দেখ, এবার দেখবি এত অব্দি ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার করে নেই জায়গাটা। এত অব্দি ক্লিয়ার হলো। এইবার আমি ব্যাংকের কাছে পাঠিয়েছিলাম, ব্যাংকে বলেছিলাম তুমি চলে যাও ওর কাছে, এনের কাছে চলে যাও, এনের কাছে টাকাটা নিয়ে আসো। তো এনের কাছে চলে গেছে, তো টাকা না দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে ব্যাংকের লোককে। ঠিক আছে, তো ব্যাংকের লোককে ফেরত পাঠিয়ে দিয়েছে। এইবার সঙ্গে সঙ্গে নোটিং চার্জে যে গল্পটা হয়েছিল না, নোটিং চার্জে যে গল্পটা হয়েছিল, তো নোটিং চার্জের খরচাটা কাকে করতে হবে? তো ব্যাংক তো আবার আমাকে পাঠিয়ে দিয়েছে, বিলটা পাঠিয়ে দিয়েছে, এবার নোটিং চার্জের খরচা তো আমাকে করতে হবে, তাই না? নোটিং চার্জের খরচা তো আমাকে করতে হবে, তাই ইনিশিয়ালি আমাকে খরচা করতে হবে। তা খরচা করলে আমার টাকা চলে যাচ্ছে, তাহলে কি লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা ছিল নোটিং চার্জেস? কত টাকা ছিল বল নোটিং চার্জের কোশ্চেনে? 100 টাকা। তাহলে ডেবিট হবে 15,100। হয়ে গেল ইন অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ড ফর কালেকশন টু ব্যাংক। হয়ে গেল। হয়ে গেল, বোঝা গেল। এম এর বইতে এন্ট্রি করবো, এবার এন এর বইতে এন্ট্রি করবো। এন এর বইতে, এন এর বইতে এন্ট্রি কি হবে? ইজি এন্ট্রি হবে একদম পুরো। এন এর বইয়ের দিকে দেখি, তাহলে এন এম কে টাকা দিয়ে দিয়েছে। তাহলে এম কে টাকা দিলে কি হবে জার্নালটা? এম অ্যাকাউন্ট ডেবিট, লিখবো এম অ্যাকাউন্ট ডেবিট টু, কি হবে? টু বিলস পেবেল অ্যাকাউন্ট। কত টাকা? 15,000। 15,000, ঠিক আছে। সেকেন্ড এবং লাস্ট এন্ট্রি কি হবে? ডিউ ডেটে ব্যাংক এনার কাছে চলে এসছে টাকা নিয়ে, ঠিক আছে তো? তো এন টাকাইটা অস্বীকার করেছে। তাহলে টাকাইটা অস্বীকার করলে জার্নাল কি হবে? দেখ, এনের বইতে এন্ট্রি কি হবে? এন এর আগে কি আছে? বিপি। বিপি অ্যাকাউন্ট ডেবিট টু এম অ্যাকাউন্ট, লেখ বিপি অ্যাকাউন্ট ডেবিট টু এম। বিপি অ্যাকাউন্ট ডেবিট, বিপি মানে বিলস পেবল অ্যাকাউন্ট ডেবিট। কত? 15,000। আর এক লাইন ছেড়ে লিখবি টু এম অ্যাকাউন্ট, টু এম অ্যাকাউন্ট। এবার দেখ ব্যাপারটা বুঝ, এই নোটিং চার্জের খরচাটা কাকে বিয়ার করতে হবে? এই খরচাটা কাকে বিয়ার করতে হবে? অ্যাকচুয়ালি কার বিয়ার করার কথা? এনের। তাহলে এনের তো খরচা, তাহলে খরচাটা ডেবিট লে, খরচের নাম লিখবি নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট। আগের অঙ্কটা সেম ছিল, দেখ সেম ছিল অঙ্ক, সেম। কত টাকা ছিল বল টাকাটা? নোটিং চার্জে 100 টাকা। 15,100 শেষ হয়ে গেল। লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক বল। বুঝেছি। বলছে বিজয় ড্রিউ আ বিল অন সুজয়। এই বিজয় সুজয়ের ওপর একটা বিল লিখেছে, ঠিক আছে? বিজয় সুজয়ের ওপর একটা বিল লিখেছে 2 মাসের। দ্য বিল ওয়াজ ডিউলি অ্যাকসেপ্টেড বাই সুজয়। তো সুজয় বিলটা অ্যাকসেপ্ট করে ফেলেছে। বিজয়, তাহলে বুঝতে পারলি তো? তাহলে কি হচ্ছে ব্যাপারটা? বিজয় সুজয়ের কাছে টাকা পায়। বিজয় কার কাছে টাকা পায়? বিজয় সুজয়ের কাছে টাকা পায়। তো বিজয় একটা বিল লিখেছে সুজয়ের উপর, সুজয় বিলটা অ্যাকসেপ্ট করে বিজয়কে দিয়ে দিয়েছে। এবার বিজয়ের কাছে আবার টাকা পায় কে বলতো? বিজয়ের কাছে আবার অজয় টাকা পায়। তা বিজয় আবার বিলটা কাকে দিয়ে দিয়েছে? অজয়কে দিয়ে দিয়েছে, ঠিক আছে তো? অজয়কে দিয়ে দিয়েছে। ইন ফুল সেটেলমেন্ট অফ আ ক্লেম 7,250 টাকা, ঠিক আছে? তা ঠিক আছে, অন দ্য ডিউ ডেট বিল ওয়াজ ডিসঅনার্ড এন্ড নোটিস চার্জেস পেড বাই অজয়। জায়গায় খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি এটা। এটা আমি তিনজনের বইতে এন্ট্রি করে দিচ্ছি, তিনজনের বইতে এন্ট্রি করে দিচ্ছি। তিনজন এখানে এখানে কি কি আছে বল? নাম বিজয়, সুজয়, অজয়, তিনজনের বইতে করছি। কারণ আমি প্রথম দিন বলেছিলাম, প্রথম দিন কিন্তু আমি শুধু ড্রয়ার বইতে এন্ট্রি করেছিলাম। আগের দিন ড্রয়ার আর ড্রয় দুজনের বইতে এন্ট্রি করে, আজকেও করে দিচ্ছি, ঠিক আছে? তখন জেনে রাখা দরকার। তাহলে প্রথমে কি কি নাম ছিল বল? একজনের নাম ছিল বিজয়, একজনের নাম ছিল সুজয়, আর একজনের নাম কি ছিল? অজয়। তিনজন তো, বিজয়, সুজয়, অজয়। তাহলে গল্পটা মোটামুটি পড়ে একটা আইডিয়া করতে পেরেছিস? বলতে পারবি কে টাকা পায়? পুরো 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 সামারির মধ্যে কে টাকাটা পায়?
পুরো কোশ্চেনটা কোশ্চেনটা পড়ালাম, কে টাকা পায়? হ্যাঁ, অজয়। আরে অজয় তো পড়ে, অজয়ের গল্প তো পড়ে। সবার প্রথম লাইনে কি বলেছিল? বলছে বিজয় সুজয়ের কাছে টাকা পায়। তাহলে কে টাকা পায়? বিজয়, তাই তো বলেছিল কোশ্চেনের পর। বিজয়, বিজয় একটা বিল লিখেছে কার উপর? বিজয় একটা বিল লিখেছে, এটার একটা হচ্ছে বিজয়। বিজয় সুজয়ের কাছে ৭,০০০ টাকা পায়। ৭,০০০ টাকা ছিল তো? ৭,০০০ টাকা পায়। তো বিজয় সুজয়কে বলেছে এই ৭,০০০ টাকা পাই, এই টাকাটা কবে দেবে? ও বলছে ২ মাস পর দেবে। তখন বিজয় সুজয়ের উপর একটা লেটার লিখলো। তাহলে বিজয়টা কে হলো? বিজয় হয়ে গেল ড্রয়ার। বোঝা গেল? বিজয় কে হয়ে গেল? ড্রয়ার। কার উপর বিলটা লিখলো? সুজয়ের উপর। সুজয় হয়ে গেল ড্রয়ি। অজয় পরে বলছি, অজয় পরে বলছি। ঠিক আছে? তাহলে প্রথমে বুঝতে পারলি গল্পটা? আগে বিজয় আর সুজয় কাজটা কর না, তারপর তো অজয় করবি। বিজয়ের বইতে এন্ট্রি কি হবে? প্রপার কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই চ্যাপ্টারে এমসিকিউ ইজি। এই চ্যাপ্টারে ৬টা না ৬টা এমসিকিউ আসবে, ৬টা। ৪০ সময় ৬টা এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসবে। মানে কোন চ্যাপ্টারে এত নাম্বার নেই, এই চ্যাপ্টারে যত এমসিকিউ থাকবে। ঠিক আছে তো? তাহলে দেখ, ড্রয়ারের বইতে এন্ট্রি কি হবে? ড্রয়ার, ড্রয়ার গল্পটা মাথায় ঢুকেছে তো? ড্রয়ার বল দেখি, ড্রয়ারের বইতে এন্ট্রি কি হবে? লাস্ট অঙ্ক করছি তো, বল। সুজয় অ্যাকাউন্ট লেখ, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু সুজয় অ্যাকাউন্ট। লেখ বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু সুজয় অ্যাকাউন্ট। কত টাকা ছিল বল? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু সুজয় অ্যাকাউন্ট। টাকাটা কত বলেছিলি? ৭,০০০ টাকা। ৭,০০০, ৭,০০০, ঠিক আছে? হয়ে গেল। এইবার সুজয়ের গায়ে বিল চলে আসলো। এইবার গল্পটা বুঝবি কিন্তু মন দিয়ে। আমি বিজয়ের বইটা করে নিচ্ছি আগে, তারপর অন্যের বইটা করবো। বিজয়ের বইটা করে নিচ্ছি। তাহলে বিজয়ের গায়ে বিল চলে আসলো। এবার বিজয় বিলটা নিয়ে কি করলো? আচ্ছা, ডিউ ডেটে কি বিজয় সুজয়ের বাড়ি যাবে? না। এখানে না বলেছে, না। ভালো করে শুনবি। বিজয় সুজয়ের কাছে ৭,০০০ টাকার বিল পেলো, ঠিক আছে? তাহলে যদি এখানে এই ভদ্রলোক না থাকতো, যদি অজয় না থাকতো কোশ্চেন, তাহলে ডিউ ডেটে বিজয় সুজয়ের গায়ে টাকা আনতে যেত। কিন্তু বিজয় যেদিনই সুজয়ের থেকে বিলটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ওর দোকানে অজয় এসে হাজির হয়ে গেল। অজয় বলল, আমিও তোমার কাছে ৭,২৫০ টাকা পাই, দাও। সঙ্গে সঙ্গে বিজয় কি করলো? ৭,২৫০ টাকা দিতে নেই, আমাকে টাকা নেই আমার কাছে। বলছে আমার কাছে একটা বিল আছে, যে বিলের টাকা তুমি ২ মাস পর পাবে। বিলটা ওকে দিয়ে দিল। তাহলে এখন বিলটা কার গায়ে চলে গেছে? অজয়ের গায়ে চলে গেল। তাহলে অজয়কে দিয়ে দিলাম বিল। তাহলে লিখবো কি? অজয় অ্যাকাউন্ট ডেবিট। তাহলে লিখবো অজয় অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে তো? টু কি লিখবো? টু। এক লাইন ছেড়ে লিখলাম, আমি জানি না। এক লাইন ডেবিট আইটেম বলবো নাকি, এইটা আমি পরে দেখছি। এক লাইন ছেড়ে লেখ অজয় অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল। কত টাকা? বিল রিসিভেবল ৭,০০০ টাকা লিখবি। হ্যাঁ, বিল রিসিভেবল ৭,০০০ টাকা লিখবি। এত বুঝতে পারলি? আমার কাছে যে বিলটা ছিল সেই বিলটা আমি অজয়কে দিয়ে দিলাম। বিল তো আমার কাছে নেই। বিল ডেবিট ছিল, আমার কাছে বেরিয়ে গেল, মানে ক্রেডিট হয়ে গেল। বিল হয়ে গেল ক্রেডিট। বিল কত ছিল? ৭। ৭ লিখে দিলাম। কিন্তু অজয় আমার কাছে কত টাকা পেত? অজয় কি ৭,০০০ টাকা পেত? ৭,২৫০। তাহলে ৭,২৫০ ডেবিটে লিখে দিই, হয়ে গেল। তাহলে দেখ না, দুটোর মধ্যে ট্যালি করতে হবে। ট্যালি করতে হবে না? ডেবিটে ৭,২৫০, ক্রেডিটে ৭,০০০। শর্ট পড়ছে কত টাকা? ২৫০ টাকা। এটা কি হলো? ডিসকাউন্ট। ডিসকাউন্ট নাও লিখতে পারি, ডিসকাউন্ট নাও লিখতে পারি। আমাকে আরেকবার কোশ্চেনটা পড়তে হবে, আরেকবার কোশ্চেনটা পড়তে হবে। এই ডিসকাউন্ট তখনই আসবে যদি ফুল সেটেলমেন্ট বলে কথা বলে, ফুল সেটেলমেন্ট কিছু বলে। এবার আমাকে দেখতে হবে ফুল সেটেলমেন্ট বলে কিছু বলেছে কিনা। অজয়ের কাছে, অজয় আমার কাছে ৭,২৫০ টাকা পাবে, ঠিক আছে তো? অজয়কে আমি ৭,০০০ টাকার বিল দিলাম, বলে বললাম ইন ফুল সেটেলমেন্ট। মানে কি? ইন ফুল সেটেলমেন্ট মানে ফিউচারে ও আর আমার কাছে ২৫০ টাকা যে পেতে দাবি করবে। তার মানে আমি কি হলো? আমার ডিসকাউন্ট পেয়ে গেলাম। আমি কি করলাম? ডিসকাউন্ট পেয়ে গেলাম। এটাকে বলে পেয়ে যাওয়াকে কি বলে? ডিসকাউন্ট রিসিপ্ট। টু ডিসকাউন্ট রিসিপ্ট, টু ডিসকাউন্ট রিসিপ্ট। হয়ে গেল। তাহলে এই এন্ট্রি হয়ে গেল। এন্ট্রি হয়ে গেল এত অব্দি। বোঝা গেল তো? এবার দেখ, আমি তোকে এই চার্টটা শিখিয়েছিলাম, বলতে পারবি? চার্টটা আমাকে বলতে পারবি? আমাকে বল দেখি, একটা চার্ট ডিজনারেটের একটা টেবিল করে দিলাম না ছোট্ট করে, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলতে পারবি? বল দেখি, সবার প্রথমে কি লিখতাম? বিপি লিখতাম। সবার প্রথমে কি লিখতাম? এই টেবিলটা কখন করবি? যদি ডিজনারেট বলেন এই টেবিলটা করবি। তাড়াতাড়ি হয়ে যাবে, মানে কোনো অঙ্ক করতে হবে না। টেবিলেই হয়ে যাবে। প্রথমে বিপি। বিপি বলতে পারবি? বিপি কার কাছে ছিল? বিপি কার কাছে ছিল বল? বিজয়, সুজয়, অজয় কার কাছে ছিল? সুজয়ের কাছে। সুজয়ের কাছে। বিপি ছিল সুজয়ের কাছে। বিপি মানে কি? বিপি মানে কি? বিলের টাকাটা যাকে দিতে হবে তাকে বলে বিপি। তা বিলের টাকা মেইনলি কে দেবে? সুজয়। তাহলে বিপি ছিল সুজয়ের কাছে। সুজয় কাকে দিল? বিজয়কে দিল। বিজয়কে দিল। বিজয় কাকে দিল?
অজয়কে দিল, অজয়ের কাছে আছে বিল রিসিভেবল, ঠিক? অজয়ের কাছে বিল রিসিভেবল। আমাকে কার বইতে এন্ট্রি করছে এখন? কার বইতে? স্যার বিজয়ের বইতে। বল না, বিজয়ের বইতে এন্ট্রি করছি। বিজয়ের আগে কে লেখা আছে? সুজয়। আর বিজয়ের পরে কে লেখা আছে? অজয়। তাহলে আগে ডেবিট পরে ক্রেডিট। তাহলে জার্নাল কি হওয়া উচিত? সুজয় ডেবিট, অজয় ক্রেডিট। লিখ, লিখ জার্নাল লিখ। সুজয় অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? সুজয় অ্যাকাউন্ট ডেবিট টু অজয়। এক লাইন ছাড়বি, হ্যাঁ, এক লাইন ছাড়বি, হ্যাঁ, এক লাইন ছেড়ে দিবি, এক লাইন ছেড়ে দিবি, ঠিক আছে? এক লাইন ছেড়ে দিবি। সব বলবো কেন ছাড়া, সব বলবো ছেড়ে দিবি। জাস্ট লিখেছি সুজয় অ্যাকাউন্ট ডেবিট টু অজয় অ্যাকাউন্ট। এইবার দেখ কেন এক লাইন ছাড়তে বললাম, ভালো করে শুনবি। ও ধর আমার কাছে টাকা পেতো, ও আমার কাছে ৭,২৫০ টাকা পেতো, আমি ওকে ৭,০০০ টাকার বিল দিয়ে দিলাম, ঠিক আছে তো? পরবর্তী সময় বিলটা ডিসঅনার্ড হয়ে গেল। ওকে, ও আমাকে কেন ২৫০ টাকা ডিসকাউন্ট দিয়েছিল? ওকে বিল দিয়েছিলাম বলে। এখন বিলটা ডিসঅনার্ড হয়ে গেল, আর ডিসকাউন্ট থাকবে? আর ডিসকাউন্ট হবে? তা ডিসকাউন্ট যেটা আগে ক্রেডিট ছিল, ডিসকাউন্টটা কি হয়ে যাবে? এটা বুঝতে হবে, বুঝেছিস তো? বুঝিস কি? সিম্পল ব্যাপার। আজকে ধর আমার কাছে যদি, আজকে ধর আমার কাছে কেউ টাকা পায়, ধর কেউ ৫,০০০ টাকা পায়, কেউ ৫,০০০ টাকা পায়। আমি ওকে ৪,৯০০ টাকা দিয়ে দিলাম, ৪,৯০০ টাকা দিয়ে দিলাম। বলে ও আমাকে ১০০ টাকা ছাড় দিল। স্যার আমি ওকে চেক দিলাম, ও আমাকে ১০০ টাকা ছাড় দিল। কালকে জানা গেল যে আমার চেকটা বাউন্স হয়ে গেছে। তাহলে বলো আমি যে তোমাকে ১০০ টাকা ছাড় দিয়েছিলাম, কেন ছাড় দিয়েছিলাম তোমাকে আমি? তুমি টাকা দিয়েছিলে বলে। তোমার টাকাটাই তো বাউন্স হয়ে গেল। তাহলে আমি যে তোমার কাছে ৫,০০০ টাকা পেতাম, আমি বলবো এখন ৫,০০০ টাকাই পাই। ১০০ টাকা ছাড় দিয়েছিল, ছাড়টা ক্যান্সেল হবে। বোঝা গেল গল্পটা কি বললাম? লাইনের মানে বুঝিস, কিন্তু নিজের কমন সেন্স থেকে বুঝবি এগুলো। তোকে ডিসকাউন্ট, মানে তুই ডিসকাউন্ট কেন দিয়েছিলি? টাকা দিয়েছিলাম বলে। তা টাকাটাই তো ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি ডিসকাউন্ট থাকবে? ডিসকাউন্ট হবে না, ঠিক আছে? তাহলে বল, এখানে ডিসকাউন্ট রিসিপ্টটা ক্রেডিট ছিল, এখন ডেবিট হয়ে যাবে। ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট ডেবিট। তো ছিল ২৫০ টাকা, এটা ৭,০০০ টাকা, আর এটা ৭,২৫০। কার বইতে এন্ট্রি করলাম? এটা বিজয়ের বইতে না সব? এগুলো তো বিজয়ের বইতে এন্ট্রি করলাম। আর সুজয়, আচ্ছা আচ্ছা, এখানে কি অঙ্কে কি নোটিং চার্জেস কিছু গল্প বলেছিল? নোটিং চার্জেস একটু দেখে নে তো। নোটিং চার্জেস বলেছিল অঙ্কে কিছু? নোটিং চার্জেস কিছু বলেছিল? দেখ লাস্টে বলেছিল, অন দ্য ডিউ ডেট দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জেস পেড বাই অজয়। এবার একটু গল্পটা আমাকে বলবি, ভালো করে গল্পটা বুঝবি কিন্তু। এই জায়গাটা ৩ জন দিয়েছে তো। তাহলে বল, ডিউ ডেটে, ডিউ ডেটে, ডিউ ডেটে সুজয়ের কাছে টাকা আনতে, আনতে কে যাবে? বিজয় যাবে নাকি অজয় যাবে? অজয় যাবে, অজয় যাবে, তাই তো? ডিউ ডেটে দেখ না, কে টাকা আনতে যাবে? আরে টাকাটা আনতে কে যাবে? যার কাছে বিল আছে। বিলটা কার কাছে আছে? বিজয়ের কাছে আছে না অজয়ের কাছে আছে? অজয়। তাহলে অজয়কে কি বলে জানিস? বলতে পারবি কি বলে অজয়কে? না স্যার পারবো না বলে। পেই। অজয়কে বলে পেই। পেই কাকে বলে? যে টাকা আনতে যাবে। বা বলতে পারিস সুজয় যাকে টাকা পেমেন্ট করবে তাকে বলে পেই। তাহলে পেই কে হলো? তাহলে এখানে কি, এখানে কি বিজয় কি পেই হবে? না, এখানে অজয় পেই। তাহলে ডিউ ডেটে অজয় টাকা আনতে গেল সুজয়ের কাছে। তো অজয়কে টাকা দিতে অস্বীকার করলো, বলে তোমাকে চিনি, আমি তোমাকে টাকা দেবো না। টাকা দিল না। তাহলে টাকা দিল না মানে কি? বিলটা ডিসঅনার্ড হয়ে গেল। তাহলে ওই বিলটা নিয়ে কে চলে যাবে? ওই অজয় ওই বিলটা নিয়ে কোথায় যাবে জানিস তো? কোর্টে যাবে, কোর্টে যাবে। অজয় কোর্টে যাবে, কেস করতে চলে যাবে, ঠিক আছে? কেস করতে চলে যাবে। তো নোটারিকে দিয়ে বলবে, নোটারি সব লিখবে। তো নোটারি ওর থেকে তো চার্জ নেবে, এমনি ফ্রিতে তো লিখবে না। তাহলে ইনিশিয়ালি এই নোটিং চার্জেস এর খরচা যে ১০০ টাকা, সেটা কে দেবে ইনিশিয়ালি? অজয় দেবে। এই নোট বিলটা নিয়ে গিয়ে, বিলটা কোর্টে নিয়ে যাবে কে? অজয়। কেন? অজয়ের কাছে বিল আছে। অজয় বিলটা লেখাবে, ঠিক আছে? বিলের সমস্ত কথাগুলো নোটারিকে দিয়ে লেখাবে। তার জন্য নোটারি তো একটা চার্জ নেবে ১০০ টাকা। তাহলে নোটারি কার থেকে নেবে ইনিশিয়ালি টাকাটা? ১০০ টাকা অজয়ের থেকে নেবে, ঠিক আছে? অজয় আবার কার থেকে নেবে? সুজয়ের থেকে কেন নেবে? অজয় বিজয়ের থেকে নেবে, বিজয় আবার সুজয়ের থেকে নেবে। বুঝতে পারলি তো ব্যাপারটা? আল্টিমেটলি এটা হচ্ছে গল্পটা। কোর্টে বিলটা নিয়ে যাবে কে? কোর্টে নিয়ে যাবে। কেন? বিলটা কার কাছে আছে? বিলটা অজয়ের কাছে আছে। অজয় বিলটা কোর্টে নিয়ে যাবে। নোটারি থাকবে, নোটারিকে কি বলবে? নোটারিকে দিয়ে সমস্ত কিছু লেখাবে। লেখানোর পর, লেখানোর পর নোটারি ওর থেকে ১০০ টাকা নেবে। কিন্তু এই টাকাটা তো অজয়ের দেওয়ার কথা না। অজয় কাকে ধরবো? অজয় সুজয়কে ধরতে পারে না।
অজয় ধরবে বিজয়কে, বিজয় ধরবে সুজয়কে। ঠিক আছে? তার মানে আমি কার বইতে এন্ট্রি করছি? বিজয়ের বইতে। এই ১০০ টাকা বিজয় কার থেকে নেবে? এই ১০০ টাকা বিজয় কার থেকে নেবে? বিজয় কি অজয়ের থেকে নেবে না সুজয়ের থেকে নেবে? সুজয়ের থেকে নেবে। তাহলে সুজয়ের ব্যালেন্স কত লিখেছিলাম? আমি ৭,০০০ টাকা লিখেছিলাম তো। তো সুজয়ের কাছ থেকে কি বিজয় ৭,০০০ টাকা চাবে নাকি ৭,১০০ টাকা চাবে? ৭,১০০ টাকা চাইবে। এখানে লিখবো সুজয় অ্যাকাউন্ট ডেবিট করবো ৭,১০০ আর এখানে লিখবো ৭,৩৫০। এই হচ্ছে এন্ট্রি। এটা হচ্ছে বিজয়ের বইতে এন্ট্রি হলো। ভালো করে ক্লিয়ার করে নেবে, মানে মাঝে, মাঝে এটা আটকে যাওয়া ভাব আছে এখানে, এর মধ্যে আটকে যাওয়া ভাব আছে। কিছু নেই ব্যাপারটার মধ্যে। ডিউ ডেটে টাকা আনতে সুজয়ের কাছে কে যাবে? অজয় যাবে। তো টাকা দিতে সুজয় অস্বীকার করলো। সঙ্গে, সঙ্গে হয়ে গেল বিলটা ডিসঅনার। তো ডিসঅনার্ড বিল নিয়ে ও কি করবে অজয়? অজয় চলে যাবে কোর্টে। টাকা পায়নি, অজয় কোর্টে চলে যাবে। কোর্টের যে নোটারি আছে, নোটারি কি সমস্ত কথা বলল? নোটারি সমস্ত কথা লিখলো। লেখার পর নোটারি বলল যে, "তুমি আমাকে দিয়ে লেখালে, তার জন্য টাকা দাও।" বলছে, "কত টাকা?" বলে, "১০০ টাকা।" তাহলে এই টাকাটা কি তখন বিজয় দেবে বা সুজয় দেবে? ওকে তো লেখাতে হবে, ওকে তো টাকা দিয়ে তারপর বেরোতে হবে। তো ও টাকা দিল। টাকাটা ইনিশিয়ালি দিল কে? অজয়। অজয়ের খরচা হয়ে, মানে অজয় টাকা দিল। হ্যাঁ, অজয় এখন টাকা দিল, অজয় পরে টাকাটা পেয়ে যাবে। অজয় টাকাটা পেয়ে যাবে। তাহলে অজয় এই কথাটা কাকে জানাবে? বিজয়কে। কেন স্যার অজয় সুজয়কে কি করে জানাবে? সুজয়ের সঙ্গে অজয়ের কোনো সম্পর্কই নেই। ঠিক আছে? অজয় এই কথাটা বিজয়কে জানাবে। ঠিক আছে? তো বিজয় তখন সুজয়কে ফোন করবে, "ভাই তোমার কাছে, তোমাকে একটা লোককে টাকা অজয়কে বিল দিয়ে পাঠালাম, টাকা দেওয়ার কথা, ওকে তুমি ওকে টাকা দাওনি কেন?" ঠিক আছে? তা তুমি যেহেতু টাকা দাওনি, বিলটা ডিসঅনার্ড হয়েছে। তাহলে ও আমার ১০০ টাকায় বিলটা ডিসঅনার্ড হওয়ার জন্য আমার ১০০ টাকা খরচা হলো। এই ১০০ টাকা আমি তোমার থেকে নেব। তাহলে সুজয়ের কাছে কত টাকা পেত? সে ৭,০০০ টাকা পেত, আরো ১০০ টাকা নেবে। তাহলে কত? ৭,১০০। সুজয়ের কাছে ডিউ কত হলো? দেখ ৭,১০০। তাই সুজয় ডেবিট হলো ৭,১০০। ঠিক আছে? ব্যাস সিম্পল ব্যাপার, আর কিছু নেই। এটা কার বইতে এন্ট্রি করলাম? সুজয়ের বই। ওটা কার বইতে এন্ট্রি করতে বলেছে? সুজয়, এই সরি বিজয় আর অজয়ের বই। যেমন অজয়ের বইতে এন্ট্রি করো। দেখ অজয়ের বই। অজয়ের বই। ভাব। একটু ভাব, চিন্তা ভাবনা কর অজয়ের বইতে এন্ট্রিটা কি হবে? বলতে পারবি? অজয়ের বইতে এন্ট্রিটা কি হবে? অজয়ের বই। দেখি আমি তোকে বলি। অজয়, অজয়ের বইতে ভাব, অজয়ের বইতে এন্ট্রিটা কি হবে? ভাবতে হবে তোকে না, শুধু ভাবতে হবে। অজয় বিল পেয়েছে, তাই না? অজয় বিল পেয়েছিল। কার থেকে পেয়েছিল অজয় বিল? অজয় বিলটা কার থেকে পেয়েছিল? ওই দেখো, মনে করতে পারছিস না? বিজয়ের থেকে। মনে করতে হবে তো। মানে হারিয়ে ফেলেছিস তো, মানে অঙ্কর মধ্যে থেকে বেরিয়ে গেছিস। আরে মনে করতে হবে। আমি বললাম অজয়ের কাছে কি, অজয়ের দিক থেকে ভাব। স্যার অজয় টাকা বিল পেয়েছিল, বিল কার থেকে পেয়েছিল? অজয় বিল বিজয়ের থেকে বিল পেয়েছিল। তাহলে বিজয়ের থেকে বিল পেলে ওর কাছে বিল আসছে। তাহলে লিখবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কত টাকার বিল আসলো বল? ৭,০০০ টাকার বিল আসলো। কিন্তু ও পেত কত? ৭,২৫০। তাহলে অজয় কি করেছিল? ডিসকাউন্ট দিয়েছিল। অজয় ফুল সেটেলমেন্ট করেছিল। অজয় ডিসকাউন্ট দিয়েছিল। বিজয় পেয়েছিল। বিজয় ডিসকাউন্ট ২৫০ টাকা ডিসকাউন্ট বিজয় পেয়েছিল। আর অজয় কি দিয়েছিল? তা যে ডিসকাউন্ট দিলে কি হয়? ডিসকাউন্ট খরচ হয়। না, ডিসকাউন্টটা আমি ডেবিট লিখি। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? ২৫০ টাকা। টু কি হবে? টু বিজয় অ্যাকাউন্ট। হয়ে গেল। এত অব্দি গল্প হয়ে গেল। ডিউ ডেট চলে আসলো, সময় চলে আসলো, সময়। সময় ঘুরতে, ঘুরতে, ঘুরতে চলে আসলো। এবার অজয় ওই বিলটা নিয়ে চলে গেল কার কাছে? সুজয়ের কাছে। সুজয় তো? হ্যাঁ, সুজয়ের কাছে চলে গেল টাকা চেতে। সুজয় টাকা দিতে অস্বীকার করলো। তাহলে বিলটা কি হয়ে গেল বল? ডিসঅনার্ড। দেখ, তাহলে দেখ এই চার্টের দিকে দেখা। অজয়ের বইতে এন্ট্রি কি হবে? অজয়ের আগে কে আছে? অজয়ের আগে আছে বিজয়। তাহলে বিজয় ডেবিট আর বিল রিসিভেবল ক্রেডিট। এটাই হবে। লেখ, লেখ। বিজয় অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট। বিল বিজয় টাকা লিখবি না? হ্যাঁ, বিল রিসিভেবল টাকা লিখ। বিল রিসিভেবল কত টাকা লিখবো বল? বিল কত টাকার বিল ছিল? কত টাকার বিল ছিল? ৭,০০০। বিল রিসিভেবল ৭,০০০ টাকা লেখ। বিল রিসিভেবল ৭,০০০ টাকা লেখ। লাস্ট অঙ্কটাই খুব ভালো অঙ্ক ছিল। লাস্ট অঙ্কটা তো যথেষ্ট ভালো অঙ্ক ছিল। এই দেখ, বিলে লিখলাম ৭,০০০ টাকা। কমন সেন্স খাটাবি। একদম পুরো ফোকাস
অঙ্কের মধ্যে রাখ, ফোকাসটা নড়িয়ে দিস না, তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে অঙ্ক, বুঝতে পারবি না, ভুলভাল অ্যান্সার দিবি। দেখ, ধর আমি কে, ধর মনে কর আমি অজয়, ঠিক আছে, আমি অজয়, ঠিক আছে, আমি বিজয়ের কাছে 7,250 টাকা পেতাম, ঠিক আছে তো? তো ও আমাকে 7,000 টাকার বিল দিল বলে ওকে আমি 250 টাকা ডিসকাউন্ট দিলাম। বিলটা যখনই ডিসঅনার্ড হলো, তাহলে ভালো করে বুঝতে পারছিস তো? মনে আছে তো এখানে? দেখ শোন, আমি ধর তোর কাছে 7,250 টাকা পেতাম, তুই আমাকে 7,000 টাকার বিল দিলি, আমি তোকে 250 টাকা ছাড় দিলাম। সঙ্গে সঙ্গে বিলটা ডিসঅনার্ড হলো, বিলটা ক্যান্সেল হলো, টাকা পেলাম না। তাহলে আমি যে তোকে ডিসকাউন্ট দিয়েছিলাম, আমি যে তোকে ছাড় দিয়েছিলাম, সেই ছাড়টা আর থাকবে? তা ছাড়টা কি হবে এখন? যখন ছাড়টা ডেবিট হয়েছিল, এখন ছাড়টা কি করবো? ক্যান্সেল করবো, ক্রেডিট করবো। বোঝা গেল কি বোঝা গেল না? মাথায় রাখতে হবে, সিম্পল কথা বলছি, জাস্ট মনে রাখতে হবে এবং বুঝতে হবে। অসুবিধা হলে জিজ্ঞাসা করবি। টু ডিসকাউন্ট অ্যালাউড হবে, ডিসকাউন্ট অ্যালাউড কত টাকা হবে বল? ডিসকাউন্ট অ্যালাউড 250 টাকা। তাহলে 7,250 অলরেডি গেইন হয়ে গেল, ঠিক আছে? এবার বল, তাহলে ইনিশিয়ালি এই যে বিলটা যখন ডিসঅনার্ড হলো, কোর্টে যাবে কে ইনিশিয়ালি? বিজয় যাবে নাকি অজয় যাবে? অজয় যাবে। অজয় গিয়ে নোটারি কি এগুলো লিখাবে, তার জন্য নোটারি বলে, তুমি আমাকে দিয়ে লেখালে, তাও 100 টাকা দাও, 100 টাকা দাও। তার সঙ্গে সঙ্গে 100 টাকা বের করে দেবে কে? অজয় বের করে দেবে। অজয় বের করে দিলে অজয়ের পকেট থেকে টাকা চলে গেল। তাহলে টাকা চলে গেলে কি হবে? টাকাটা কেই হবে। কি লিখবো? টু অজয়, সরি, অজয় কি বলছে? টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 100 টাকা। তাহলে ডেবিটে কত হলো? 7,350। সিম্পল ব্যাপার। দেখ, এই যে নরমালি ভাব, মানে তুই নরমালি ভাব, জাস্ট এটাও অঙ্ক করলাম, পুরো অঙ্কটা আমি করে দিলাম, পুরো অঙ্কটা শেষ হয়ে গেল। দেখ, তোর মুখে ডাইরেক্ট বলতে পারি, তোকে ধর এই অঙ্কটায় ভালো করে শুনলি তো? এই অঙ্কটা শুনে নি তো? তোকে ধর পরীক্ষায় এরকম কোশ্চেন দেয়, বলে বলো অজয় বিজয়ের কাছে কত টাকা পায়? সব এসে ডিসঅনার্ড হয়ে গেল, পুরো কোশ্চেনটা তুলে দিলি। শুনলি তো? পুরো কোশ্চেনটা তুলে দিল। বলছে অ্যাট দ্য এন্ড, ধর এরকম কোশ্চেন বললো, অ্যাট দ্য এন্ড অজয় বিজয়ের কাছে কত টাকা পাবে? তুই স্যার এখানে দেখে দেখে দেয় 7,000 না দেখেও বলতে পারবি, তুই ভাব, বিজয় সুজয়ের গায়ে টাকা পেত, ঠিক আছে? তো সুজয় টাকা দিতে পারেনি, বিজয় একটা চিঠি লিখে, গল্পটা সিনারিটা ভাব, স্টোরিটা ভাব, তাহলে তুই মনে রাখতে পারবি। এত কিছু মানে জার্নাল পরীক্ষা তো অত করতে হবে না, করার জায়গাও থাকবে না, জাস্ট স্টোরিটা ভাব। তো বিজয় সুজয়ের কাছে 7,000 টাকা পেত। সুজয় বলে আমি টাকা দিতে পারবো না, এখন 2 মাস পর দেবো। বিজয় চিঠি লিখে সুজয়কে দিয়ে দিল, ঠিক আছে? সুজয় কি করলো? সুজয় অ্যাকসেপ্ট করে বিজয়কে দিয়ে দিল। বিজয়ের কাছে 7,000 টাকার বিল চলে আসলো। সঙ্গে সঙ্গে চলে আসলো দোকানে অজয়, বললো দাও আমার কাছে 7,250 টাকা পাই, 7,250 টাকা। বললো আমার কাছে তো টাকা নেই, এ নাও বিলটা দিয়ে দিল ওকে। বলছে তুমি ডিউ ডেটে ওর কাছ থেকে তুমি টাকা আনতে চলে যাও, টাকাটা পেয়ে যাবে, ঠিক আছে? তো ডিউ ডেট ওকে টাকা আনতে চলে গেল, বিলটা ডিসঅনার্ড হয়ে গেল। তখন অজয় কি বলবে? দেখো, তোমার কাছে আমি 7,250 টাকা পেতাম, বিলটা দিয়ে ডিসঅনার্ড হয়ে গেল, তাহলে তোমার কাছে আমি 7,250, তোমাকে 7,250 টাকা দিতে হবে। 250 টাকা ডিসকাউন্ট হচ্ছে, মাথায় আনলাম? মাথায় আনলামই না। তাহলে 7,250 টাকা তোমাকে দিতে হবে। তুমি আমাকে বিল দিয়েছিলে, টাকা আনতে চলে গেছিলাম, টাকাটা পেলাম না, তাহলে তোমাকে যে আমি বলেছিলাম তুমি 7,250 টাকা তোমার কাছে পাই, তোমার টাকাটা পুরো আমি কেটে দিয়েছিলাম বই থেকে, আমি আবার বইতে তোমার নাম চলে আসে 7,250, ঠিক আছে? হ্যাঁ, বিলটা ডিসঅনার্ড হলো, আমি সঙ্গে সঙ্গে কোর্টে কেস করেছি, করার জন্য নোটারিকে দিয়ে লেখাতে হয়, নোটারি আমার থেকে 100 টাকা নিয়েছে, তাহলে এই টাকাটাও তোমাকে দিতে হবে। তাহলে বিজয়ের কাছে কত টাকা পাবে? অজয় ডাইরেক্ট 7,250 পাবে, প্লাস আরো এক্সট্রা টাকা পাবে, 7,350। সিম্পল ব্যাপার। এইবার এটা কার বইতে এন্ট্রি হলো বল? এটা আমি বললাম যে অজয় বিজয়ের গায়ে কত টাকা পায়। এবার আমি তোকে যদি বলি স্যার তাহলে বিজয় সুজয়ের গায়ে কত টাকা পায় বল? 7,350। হ্যাঁ, তখন যদি বলে এখন ইনিশিয়ালি নোটিং চার্জ বিয়ার করবে কে? ইনিশিয়ালি বিয়ার করবে অজয়, কিন্তু কিন্তু আলটিমেটলি বিয়ার করার কথা কার? সুজয়। তো এই ছোট ছোট জিনিস মনে রাখতে, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে শর্ট। হয়ে গেল সব। এবার দেখ এখানে না কিছু ডিউ ডেটের অঙ্ক দিই, ডিউ ডেট শিখিয়েছিলাম তোদের, ডিউ ডেটের অঙ্ক দিই, ডিউ ডেটের অঙ্কগুলো ফটাফট করে করবো। ডিউ ডেট দেখিস তার নিজেই দিয়েছে, দেখ 10টা কোশ্চেন দিই, 10টা কোশ্চেন দেওয়া আছে ডিউ ডেট।
মনে আছে এই অঙ্কগুলো? দেখ আমি এক একটা করে করছি, আমার সঙ্গে সঙ্গে করতে পারিস, ডিডি পর বসে থাকিস না, ফটাফট করে কর, 10টা অঙ্ক, 10টা অঙ্ক। এক একটা অঙ্কের জন্য 1 মিনিট করে দিতে হবে, বেশি টাইম নেওয়া যাবে না। 1 2 3 মানে এগুলো এরকম হবে, বুঝতে পারলি তো? জাস্ট মুখে এগুলো তো আমি এখন 2টো 3টে অঙ্ক করে দিচ্ছি, তারপর তুই মুখে তোকে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, মুখে অ্যান্সার দিতে হবে। বল 1 নম্বর অঙ্ক, তোকে এরকম একটা এমসিকিউ দেবে পরীক্ষায়। শুনলি, এরকম একটা এমসিকিউ দেবে, ডিউ ডেট বের করার এমসিকিউ, ঠিক আছে? দেখ শিখিয়েছিলাম, মনে আছে? বিলের ডেটটা কি ছিল? 15ই মার্চ 2021। ডেটে লিখবো 15, মাসে লিখবো মার্চ। এই যে মাস কি ছিল? মার্চ মাস 3, আর তোর সাল কত ছিল? 2021 সাল। ঠিক আছে, ক মাস পর টাকাটা পাবে? 4 মাস, এখানে হলো 4 মাস। ঠিক আছে, তোকে পরীক্ষায় এমসিকিউ দিলে কি বলবি? বল দেখি, কতদিনের গ্রেস পাওয়া যায়? 3 দিনের গ্রেস পাওয়া যায়। এমসিকিউ দেবে কিন্তু, এই এমসিকিউটা কতদিনের গ্রেস পাওয়া যায়। তাহলে গ্রেস 3 দিন বললো, এখানে 3 লিখলাম। অত বেশি লেখালেখি দরকার নেই, জিনিস লেখালেখি তাকে শিখিয়েছি। তাহলে বল এখানে কত? 15 আর 3 18, তাই তো? আর এখানে 7, আর এখানে 2000। এটা কি খুব কঠিন লাগলো ব্যাপারটা? তাহলে এখানে কি লিখবো? এখানে এখানে লেখা হচ্ছে ডেট অফ বিল। এই কথাটাকে লিখে ডেট অফ, এটাকে বলা হয় ডেট অফ বিল। তারপরটাকে বলা হয় পিরিয়ড, এটাকে বলা হয় পিরিয়ড। তারপরটাকে বলা হয় ডেজ অফ গ্রেস। এটা লিখে রাখ, একটা অঙ্ক লিখে রাখ, বুঝলেন তো? একটা অঙ্ক লিখে রাখ, পরেরগুলো ফটাফট করে করো। ঠিক আছে, ফটাফট করে করো। বল, হয়ে গেল এক একটা? কোনো ডাউট আছে? দেখ, এই এক একটা কোনো ডাউট আছে? এরকম একটা এমসিকিউ পরীক্ষায় আসবে, শিওর শট এরকম একটা এমসিকিউ দেবে, একটা দেবে, এটা 1 নম্বরে দেবে, কিন্তু এরকম একটা এমসিকিউ। বোঝা গেল এক একটা? হ্যাঁ বল, ওই একটাই তো জিনিস করা। ঠিক আছে, এক একটা, আচ্ছা এক একটা হলো 2 নম্বর এন্ট্রি করো, 2 নম্বর। দেখ আমি তো আর বারবার করবো না, আমি এর মধ্যে মুছে করে দেবো। ঠিক আছে, ফটাফট করে দেবো। ঠিক আছে, তোরা করতে থাক। 2 নম্বরটা, 2 নম্বরটা করতে থাক। কি বলেছে? 2 নম্বর বলেছে 30শে জুন 21। বিলের ডেট কত? 30শে জুন 21। 30শে জুন 21 লিখলাম, 30/6/21। এবার 2 নম্বরটার মাস ক মাস বলেছে? 3 মাস। টাইম বলেছে 3 মাস। তাহলে কত হবে? 30 আর 3 কত হয় জানিস তো? 30 আর 3 33। কি রে, 30 আর 3 কত হয়? 33। ডেট যোগ করলে 30 আর 3 33 হয়। আর 33 মানে কত? আচ্ছা এটা আগে 9 করে নে। এটা আগে যদি 9 করে নিই, তাহলে কত হচ্ছে দেখ। আর 33 মানে 10 তো 2 তারিখ হচ্ছে, তাই তো? এখানে লিখলাম 10 হবে, আর এখানে হবে কত বলতো? 3। বুঝতে পারলি এটা কেন করলাম? 3 10 21। দেখ এটা ক্লিয়ার হয়ে গেল, দেখ 3 10 21। আচ্ছা বল আমাকে, বুঝেছিস কি? এই যে 3 10 21 টেন করে হলো, বুঝেছিস তো? কেননা সেপ্টেম্বর 6 আর 3 যোগ করলে 9 হয়, সেপ্টেম্বর মাস 30 তারিখে শেষ। তাহলে ও আরো 3 দিন এক্সট্রা দিয়েছে। তার মানে কি হচ্ছে এটা? আশা করি বুঝতে পারলি, এরকম এটা ইচ্ছা করে দিয়েছে। ও তোর পরীক্ষায় 1 নম্বরের মতন দেবে না। মানে এরকম দিতে পারে। এইগুলো সব আসবে, 10টা পয়েন্ট এমনি রাখা হয়নি। সব আসবে। এমনও আসবে ধর ছুটির দিন পড়ে গেছে, সেরকমও আসবে। দাঁড়া না, সব বলছি, এত কথা বলে শিখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। না সেটা আমি বলে দিচ্ছি কি হবে। ছুটির দিনে হয় না, তখন সেক্ষেত্রে ডেট চেঞ্জ হয়ে যায়। যেমন ধর হুট করে 15ই আগস্ট পড়ে গেল, তারপর ধর পড়লো 26 জানুয়ারি, এরকম জিনিস পড়ে গেল, ডেট গুলো সেরকম পড়লে কি হয়, সেগুলো আসবে। তো কথাও কেন বলছিস? আমি তো করছি 10টা পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি বলেছে? প্রমিসারি নোট, ঠিক আছে, ডেটেড 25 নভেম্বর 2019। 25 নভেম্বর 2019, 3 মাসের বিল। আচ্ছা, এখানে কি বলেছে? যে প্রমিসারি নোট ডেটেড এত, ঠিক আছে, আর অ্যাকসেপ্টেন্স, দেখ এখানে না আমি 25 তারিখ লিখলাম না, এটা 25 তারিখ লিখবি না। কেন 25 তারিখ লিখবি না? এবার তোকে বলি, এতগুলো বিল অফ এক্সচেঞ্জ করলাম, আমি তোর কাছে টাকা পাই, তোর উপর একটা বিল লিখলাম। তো বিলটা কবে গ্রহণ হবে? যেদিন তুই অ্যাকসেপ্ট করবি, নাকি যেদিন লিখবি? কোন দিন বিলটা গ্রহণ হবে?
যেদিন বিল দেবো না, যেদিন বিলটা অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্টেন্সটাই গুরুত্বপূর্ণ। আমি তোকে বিল লিখলাম, কবে বিল লিখলাম, তুই যতক্ষণ না অ্যাকসেপ্ট করবি তার কোনো গুরুত্ব আছে? তোকে তো অ্যাকসেপ্ট করতে হবে, তুই যেদিন বিলটা অ্যাকসেপ্ট করবি তার থেকে 3 মাস পর কেমন টাকা হয়। তাহলে অ্যাকসেপ্টেন্সটা গুরুত্বপূর্ণ এখানে, তার মানে এটা 27 তারিখ হলো। আচ্ছা, তারপর কি বলেছে? ক মাস বলেছিল বল এখানে? 3 মাস। তাহলে 27, তাহলে কর 11 আর 3 14 হচ্ছে এটা। তাহলে পরের বছর 3টা দেখে নিচ্ছে 14, আগে 14টা করে নি, এখানে 14, এখানে 19, তোরা করতে থাক, তোরা করতে থাক, অ্যান্সার কত হচ্ছে? 20। আচ্ছা, কি ডেট ফেলেছি এখানে? এখানে 14, এখানে 14 মাস, মাস তো 14 হয় না, মাস তো 12তেই শেষ হয়ে যায়, তাহলে 2 মাস আরো এক্সট্রা, মানে ফেব্রুয়ারি মাস। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, এটা ফেব্রুয়ারি মাস। আর এটা কত হবে? 2020। কি হচ্ছে বল, আলটিমেটলি ডেট কি হচ্ছে? আর আরেকটা কথা দেখ, আমার 30 দিন বলেছে, তাহলে এখানে কি হচ্ছে হিসাব করে দেখ, এখানে হচ্ছে টোটাল 14 হলো, টোটাল 14 হলো, টোটাল 14 মানে কত হচ্ছে? তুই বলি স্যার ফেব্রুয়ারি মাস, কারণ ধর জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস যদি হয়, কিন্তু আর ফেব্রুয়ারি মাস 30 দিনে তো হয় না, ফেব্রুয়ারি মাস 30 দিনে হয় না, তাহলে কত হচ্ছে? ফেব্রুয়ারি মাস কতই না হয়? 2019। তাহলে কত হবে বল? 2020-তে ফেব্রুয়ারি মাস ছিল 29 ডেজের। হ্যাঁ, 29 ডেজ, তাহলে লিপ ইয়ার ছিল, লিপ ইয়ার ছিল, লিপ ইয়ার ছিল, লিপ ইয়ার হলে কত দিনে হয়? 29 দিনে হয়। তাহলে এখানে কত হবে? 1, এটা হবে 3। বোঝা গেল কি বললাম? ডেটটা কি হবে? 1-3-2020, 1-3-2020, এটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? আমি এটা লিখে তারপর এখানে করলাম। তাহলে কারেক্ট অ্যান্সার বুঝতে পারলি? তাহলে দেখতে পারলি, দেখ 1-এর অঙ্কটা কত জলের মতন সোজা দিয়েছিল, 2-এর অঙ্কটা আসলো, 3-এর পয়েন্ট এরকম একটা দুটো করে পয়েন্ট আসছে, ঠিক আছে তো? 1-3-20। তাহলে আশা করি বোঝা গেল এটা 1-3-20 কি করে হলো। 4 নম্বর। 4 নম্বরটা কি বলেছে? বিল অফ এক্সচেঞ্জ ডেটেড বলেছে 30শে অক্টোবর 2019, 30 অক্টোবর 2019, 4 মাস, ঠিক আছে, ডেজ অফ গ্রেস 3। তাহলে ওই একই কথা বলেছে, 10 আর 4 14, তাহলে তো 2019 থাকবে না, 2020 হয়ে যাবে সালটা, সালটা 2020 হয়ে যাবে। 10 আর 4 14, 14 মানে হচ্ছে তোর কত হচ্ছে? 2, 2, 2 তো হবে না, 2 এখানে 3 হয়ে যাবে, হ্যাঁ 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, কারণ আমার 30 আর 3 33 হয়ে গেছে, মানে এটা কত? 4 তারিখ নাকি? তারিখ বলছি। 4 তারিখ হচ্ছে। চার তারিখ করছে, বইটা ভুল দিয়েছিলাম। হ্যাঁ 4 তারিখ করছে, বইতে এটা 3 তারিখ দিয়ে, যেটা ভুল দিয়েছে, কারণ 3 তারিখ তো হতে পারে না, কারণ না 29 দিন যদি হয়ে যায়, 29 দিন যদি হয়ে যায় তাহলে 30 দিন, 30 নম্বর দিনটা তাহলে একদিন হয়ে গেল, আবার পরের মাসে 3 দিনের গ্রেস পাওয়া গেলে 1 আর 3 কত হয়? 4 দিন হচ্ছে, তাহলে 4 তারিখ হওয়ার কথা, এটা বইতে ভুল দিয়েছে। হয়ে গেল, 4-এরটা হয়ে গেল, এবার 5-এরটা বল, 5-এরটা, 5-এরটা কর। A bill of exchange dated 28 July 2021, আর অ্যাকসেপ্টেন্স হচ্ছে 31শে জুলাই, দেখিস অ্যাকসেপ্টেন্স 31শে জুলাই, 31/7/2021, অ্যাকসেপ্টেন্স 31শে জুলাই বলেছে, ঠিক আছে। আর ক মাসের বিল? 2 মাসের বিল। আর ডেজ অফ গ্রেস 3 মাস, 3 দিন, 3 দিন, তাহলে এটা তো 2021ই হবে। 7 আর 2 9-এর জায়গায় এটা 10 হয়ে যাবে, ঠিক আছে, 9-এর জায়গায় 10 হয়ে, কারণ ওটা 31 3 34 হয়ে গেছে, মানে এটা কত হবে বল? তারিখটা কি হচ্ছে?
হ্যাঁ বল। 3 10 কেন হবে? 9 তো 30। 30 তার মানে ওখানে 1 দিন আর 4 দিন হবে। 4 10 2001 এখানে 4 10 2001 হয়েছে। আচ্ছা, এই যে পরীক্ষায় যখন অঙ্কগুলো করবি না, অপশন যদি অপশন ধর এখানে ধর এই অঙ্কটায় 4 10 2021 এর জায়গায় যদি 3 10 2021 থাকে তাহলে ওটাকে রাইট করে দিবি। কেননা অ্যাজাম্পশন করে দিয়েছে যে একটা ধারা আছে, ওই ধারা অনুযায়ী ওরা আগের দিনটাকে করেছে। এই যে এখানে রেয়াতি দিন 3 দিন আছে না, মানে রেয়াতি দিন মানে কি? মানে বা ইংলিশে বলে গ্রেস। গ্রেস 3 দিন আছে না? ও গ্রেসটাকে ওই লাস্ট দিন থেকে আরম্ভ করে দিয়েছে। লাস্ট দিন থেকে আরম্ভ করে দিয়েছে। কখনো, কখনো যে অপশনে যদি এখানে 4 তারিখের জায়গায় যদি 3 তারিখ থাকে, তো 3 তারিখটা কাউন্ট করে নিই। তাহলে ওরা একটা এরকম একটা অ্যাজাম্পশন করে নিচ্ছে। ঠিক আছে? একদিন কমিয়ে দিচ্ছে। ঠিক আছে তো? যদি এরকম থাকে, ধর 4 তারিখ তোর অ্যান্সার 4 তারিখ আসছে। 4 তারিখই করছিস। যদি 4 তারিখে অপশনের জায়গায় 3 তারিখে, 4 তারিখ নেই 3 তারিখে, তখন 3 তারিখ। ঠিক আছে? 4 দিন দুটোই তো। দুটো থাকবে না, একটাই থাকবে। 6 নম্বর। 6 নম্বর পয়েন্টটা দেখ, 6 নম্বর পয়েন্টটা কি বলেছে? 6 নম্বর পয়েন্ট বলছে প্রমিসারি নোট ডেটেড 1 February 2022 পেবেল 60 ডেজ আফটার অ্যাকসেপ্টেন্স। ওই একই কথা বলছে, দেখ কি কথা, দেখ কর। 6 নম্বরটা কি বলছে? বলছে ডেট বলছে 1 February 0, আচ্ছা অ্যাকসেপ্টেন্স বলেছিল 2 February। অ্যাকসেপ্টেন্স বলেছিল 2 February 2022। 60 দিন। 60 দিন বলেছে। দিন বলেছে 60। হুম। 2 মাস। ঠিক আছে? আর ডেজ অফ গ্রেস বলে হবে 3 দিন। স্যার 2 মাস কি করে হচ্ছে? মানে ফেব্রুয়ারিতে আমার 28 days। কর না, তুই কর না। 2 মাস। তুই করে অ্যান্সারটা বল না, এত কেন কথা হচ্ছে? কর, ইয়ে কর। 6 নম্বর পয়েন্টটা এখানে বলছে ডেট 1 February বলেছে। এবার হচ্ছে 60 দিন, তুই কাউন্টিং করে নিবি ওটা, ওটা কাউন্টিং করে নেওয়া যাবে। ফেব্রুয়ারি মাসে 2022 সাল কোনো লিপ ইয়ার ছিল না। ঠিক আছে? কোনো লিপ ইয়ার ছিল না। তার মানে পুরো কত দিন হচ্ছে ওখানে? পুরো 28 দিন। ঠিক আছে? 28 দিন। মার্চ মাস 31 দিন। তাই তো? হিসাব কর না। 28 দিন কথা বলিস না কেন? অঙ্ক কর না মুখে, মুখে। এত কথা বলছিস না তুই? ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ মাস 31 দিন। ঠিক আছে? তাহলে 28 আর 31 20 আর 30 50 মানে 59 আর 1 দিন। তাহলে এটা হলো ফেব্রুয়ারি মাস, এটা মার্চ মাস, আর এটা হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসের 1 দিন। তাহলে 60 দিন হয়ে গেল। তাহলে 60 দিনে কত হলো? এপ্রিল মাসের 1 তারিখ হচ্ছে আরো 3 দিন। মানে কত? 4 তারিখ। 4/4/2021। দেখ অ্যান্সার কত এসছে? মানে ওই আর কি 22। এখানে তো 22 করতে হবে। তাহলে এখানে কাউন্টিংটা কিভাবে করে? এখানে ওইভাবে মাস কাউন্টিং করা যাবে না। এখানে এইভাবে দেখতে হবে। তোর ফেব্রুয়ারি মাসের বিলটা কত তারিখে ছিল? ফেব্রুয়ারি মাসের 2 তারিখে বিলটা ছিল। তাই তো? ফেব্রুয়ারি মাসের কত তারিখে বিলটা ছিল? 2 তারিখে বিলটা ছিল। তাহলে আমার কতদিন বলেছে? 60 দিন। তাহলে একটু হিসাব কর। কোথায় করবে? এখানটা আমি যদি হিসাব করে দেখাই, তাহলে ফেব্রুয়ারি মাসে আর কদিন হচ্ছে? ফেব্রুয়ারি মাসে কদিন হচ্ছে? মার্চে কদিন হচ্ছে? আর এপ্রিলে কদিন হচ্ছে? এরকম করে তোকে হিসাব করে দেখতে হবে। তাহলে ফেব্রুয়ারি মাসে তো 26 দিন হচ্ছে। হ্যাঁ কি না? কি করবো? 27 দিন হচ্ছে। ফেব্রুয়ারি মাসে 26 দিন হচ্ছে। মার্চ মাসে তোর 31 দিন হচ্ছে। মার্চ মাসে 31 দিন হচ্ছে, তাহলে 26 আর 31 যোগ করে কত হলো? 26 আর 31 যোগ করে কত? 20 আর 3 50 আর 57 হাজার। 57।
57 আর হচ্ছে আরো 3 দিন, তাহলে এপ্রিল মাসের 3 দিন। ঠিক আছে, বুঝতে পারলি? আমি এটা লিখে লিখে করে দেখিয়ে দিচ্ছি। এটা না এখানে ওইভাবে ওরকম চার্টে হবে না, ঠিক আছে তো? এখানে আমি তোকে কত নম্বর অঙ্কটা, এটা 6 নম্বর অঙ্কটা, আমি তোকে বলেছি বিলের ডেট কত ছিল। বিলের ডেট কত ছিল? বিলের ডেট ছিল তোর 02/02/2022, আর এখানে মাস না বলে যেহেতু ডেট কথা বলেছে, ডে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে ওরা বলছে ডে 60 দিন বলেছে, 60 দিনের বিল। তাহলে 2 তারিখ তো বিলের ডেট ছিল, আর ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, তাহলে ফেব্রুয়ারি মাসে যদি 28 দিনে হয় তাহলে কদিন পড়ে আছে ফেব্রুয়ারি মাসে? 26 দিন। ফেব্রুয়ারি মাসে 26 দিন পড়ে আছে। মার্চ মাস 31 দিন। ঠিক আছে তো? টোটাল এখনো পর্যন্ত কি 60 দিন হয়েছে? এখনো পর্যন্ত 60 দিন হয়েছে? 60 দিন হয়নি। তাহলে কদিন বাকি আছে 60 দিন থেকে? 50, 3 দিন বাকি আছে। তাহলে এপ্রিল মাসের 3, এপ্রিল মাসের 3 তারিখ, 3 তারিখ হওয়ার কথা। আরো গ্রেস দেবে আরো 3 দিন। তাহলে এপ্রিল মাসের ক তারিখ হতে হবে? 6 তারিখ হবে অ্যান্সার। 6/4/2022। বুঝতে পারলি? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলি? এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছিল। এটা করেছিস? কিভাবে করলি বা বুঝলি? দেখে নে, অ্যান্সার হবে 6/4/2022। 7 নম্বর কি বলেছিল? 7 নম্বর বলেছে একটা বিল বলেছে, আবার এরকম 90 দিন। এবার দিনের, এবার সবগুলো না দিনের দিয়েছে, দিনের। তার বিলের ডেট বলেছিল 2 জুলাই 2021। এবার 90 দিন তো করে দে, করে দে। 90 দিন মানে 3 মাস, বাস 3 মাস ওইভাবে দেখিস না তুই, বল 2 জুলাই থেকে 90 দিন হিসাব কর, কাউন্ট করতে থাক না, অসুবিধা নেই। কারণ এখানে কোনো কোনো মাস 30 দিন, কোনো কোনো মাস 31 দিন, ওইভাবে তোকে কাউন্ট করতে হবে, ঠিক আছে তো? তাহলে দেখ কতটা, 7-টা, তাই তো? ডেট কি ছিল বল? বল 2 জুলাই কত? 2 জুলাই 2021। ঠিক আছে, 2 জুলাই 2021। 90 দিন বলেছে। তাহলে তুই জুলাই মাস এবার কাউন্ট কর। জুলাই মাসে 2 দিন চলে গেছে। 31 দিন মাস হয়, 2 দিন চলে গেছে, রইলো কত জুলাই মাসে? 29 দিন। টোটাল 90 হবে, হ্যাঁ টোটাল 90 হবে। আর আগস্ট মাসে কতদিন হয়? 31 দিন। সেপ্টেম্বর 30 দিন। এ কটা কাউন্ট করে দেখতে কত বেরোচ্ছে? 90 days. 90 ডেজ হচ্ছে। 90 ডেজ হচ্ছে, তাই তো? তাহলে সেপ্টেম্বর মাস, তাহলে অ্যান্সার কত হবে? অক্টোবরের 3 তারিখ, একই না? তো 3 দিন গ্রেস। 3/10/2021। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এটা 8-এরটা হয়ে গেল, 7-এরটা হয়ে গেল। 8 নম্বরটা, 8 নম্বরটা কি বলেছে? আ বিল অফ এক্সচেঞ্জ ডেটেড 14 আগস্ট 2021। বিলের ডেট বলেছিল 14 আগস্ট 2021, 60 দিন বলেছে। আর 20 আগস্ট 2021 বিলের ডেট বলেছিল কত? 20 আগস্ট 2021 কত দিনের ডেট বলেছিল বলে কোটায়? 8-এরটাই ডেট কতদিন বলে? 60 দিন বলেছে, 60 দিন। তাহলে 20 আগস্ট থেকে 60 দিন যোগ কর। 20 আগস্ট থেকে 60 দিন যোগ করলে কত হয়? আগস্ট মাসে কতদিন হচ্ছে? 11 দিন। ঠিক আছে, আগস্ট মাসে 11 দিন। সেপ্টেম্বর মাসে 30 দিন। তাহলে 41 দিন হয়ে গেল, তাই তো? তাহলে আর 19 দিন দরকার। অক্টোবর মাসে 19 দিন। 60 দিন হচ্ছে। তাহলে অক্টোবর মাসে 19 দিন হয়ে গেল, তাহলে আরো 3 দিন ধরতে হবে। তার মানে কত হবে? 22। 22শে অক্টোবর। অ্যান্সার হবে 22শে অক্টোবর 2021। এটাই আছে অ্যান্সার। 22শে অক্টোবর 2021। বুঝতে পারছি? এগুলো দিনগুলো, দিনগুলো এইভাবে করতে, দিনগুলো এই চার্টে ফেলিস, ফেলিস না। 9 নম্বর, 9 নম্বর কি বলেছে? বিল অফ এক্সচেঞ্জ ডেট বলেছে কত? 31শে আগস্ট। 31শে আগস্ট, ঠিক আছে, 31শে আগস্ট 2021, 180 দিন। তাহলে করে ফেল এটা। ডেট বলেছে 31শে আগস্ট 2021। কতদিন বলেছে? কতদিন বলেছে? 180 দিন তো। 180 দিন, দেখ তো এমনি এমনি হাতেই কোন না, দেখ তো কত হচ্ছে, হাতে কোন না। 31শে আগস্ট 2021 তো সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি অবধি, তাই তো? ফেব্রুয়ারি অবধি, তারপর 9 9-এ 30 দিন হলো। ঠিক আছে তো? তারপরে কতদিন হচ্ছে বল?
কাউন্টিং কর, ডেটটা কাউন্টিং কর, 30 দিন। হ্যাঁ বল। 1 week 30 না না 9 বললাম, 9 সেপ্টেম্বর 30 দিন, তারপর অক্টোবর 31, ঠিক আছে, নভেম্বর 30, ঠিক আছে, ডিসেম্বর 31, জানুয়ারি 31, ঠিক আছে, আর ফেব্রুয়ারি এখানে কত হবে 22, তো 28 দিন। তাহলে তোর কাউন্টিং করতে হবে তোকে। 6 মাস তো, 6 মাসে 180 দিন হয়, 6 মাসে 180 দিন হয়। তার মধ্যে তোর সেপ্টেম্বর মাসে 30 দিন হয়ে গেল, ঠিক আছে, অক্টোবর মাসে একদিন বেড়ে গেল, অক্টোবর মাসে একদিন বেড়ে গেল, দেখ অক্টোবর মাসে এক কাউন্ট করে নিলাম, ঠিক আছে। তারপর নভেম্বর মাসে, ঠিক আছে, ডিসেম্বর মাসে একদিন বেড়ে গেল, ঠিক আছে, জানুয়ারি মাসে একদিন বেড়ে গেল, 3 দিন হয়ে গেল, 3 দিন একটা হয়ে গেল, আবার দুটো ক্যান্সেল হয়ে গেল, এখানে তো দুটো ক্যান্সেল হয়ে গেল না, ফেব্রুয়ারি মাসে তো 28 দিনে দুটো ক্যান্সেল, মানে একটা এক্সট্রা দিন হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে বল, বলতে পারবি ডেট একবারে কত হলো বল, তোদের কত হচ্ছে হিসাব করে বল, হিসাব করে বল কতদিন হচ্ছে, বল হিসাব করে বল কত, কত তারিখ হচ্ছে বল। কিরে কতদিন বল, কাউন্টিং কর, না লিখে লিখে কর, অসুবিধা নেই, লিখে লিখে কর। অ্যান্সার হবে 2, অ্যান্সার হবে 2, 3, 2022, 2, 3, না হচ্ছে না, 2, 3, 2022, অ্যান্সার হবে 2, 3, 2022, ঠিক আছে। বুঝতে পারলি ব্যাপারটা কি হচ্ছে, দেখ আমি তোকে কি শেখালাম, টোটাল তো 180 দিন, 180 দিন যদি হয় তাহলে পুরো ফেব্রুয়ারি মাস কাউন্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ওই যে কোনো কোনো মাস তো 31 দিন হয়, তো এইভাবে হিসাব করে দেখলে 3টে 31 দিন আসছে, 3টে 31 দিন, কোন কোন মাস আসছে বল, অক্টোবর আসছে, অক্টোবর মাস আসছে, ডিসেম্বর আসছে, আর জানুয়ারি আসছে, তো 3টে মাস 31 দিন আসছে, তাহলে 3টে 1 বেড়েই আছে, তাহলে 180 সঙ্গে 3 যোগ করে কত হলো, 183 হচ্ছে তো। আবার ফেব্রুয়ারি মাসে 28 দিন হচ্ছে, তাহলে 28 দিন হচ্ছে, তো ওখান থেকে তোর 2 দিন বাদ যাবে, তাহলে তাহলে কি হচ্ছে বুঝতে পারলি তো, তাহলে 183 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 181 হচ্ছে। তাহলে তোর ফেব্রুয়ারি মাসে কত তারিখ হচ্ছে, ফেব্রুয়ারি মাসে 27 তারিখ চলে আসছে, তার সঙ্গে আরো 3 দিন যোগ করবি, 3 দিন যোগ করলে 30 দিন, মানে কি 2 তারিখই তো হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলি। হ্যাঁ তুই যদি আমি এটা মুখে মুখে ভাবলাম, এবার তুই যদি এটা লিখে লিখে কোথায় দেখিস এটাই বেরোবে, কত তারিখ বেরোবে, আমি কি বললাম অ্যান্সার কত পাবে বল, 2, 3, 2022। এবার কেউ যদি বুঝতে অসুবিধা হয় আমি তাকে লিখে দেখাই, ঠিক আছে, 2, 3, 2022 কি করে হচ্ছে। দেখ অক্টোবর মাসে কতদিন হচ্ছে, 31 দিন আসছে, নভেম্বর মাসে 30 দিন আসছে, ডিসেম্বর মাসে 31 দিন আসছে, জানুয়ারিতে 31 দিন আসছে, এবার একটু এই 4টে কাউন্ট করে দেখ। আচ্ছা মাঝখানে আমি সেপ্টেম্বর নিইনি, সেপ্টেম্বর 30 দিন আসছে, এবার এ কটা আগে যোগ করে দেখ কত হচ্ছে, এ কটা আগে যোগ করে দেখ, 1, 2, 3, 4, 5, আমরা ট্যাক্সের পরের চ্যাপ্টার এটাই শিখবো, এরকম দিন ক্যালকুলেট করা ট্যাক্সের, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ওইটাই লাস্ট চ্যাপ্টার বাকি ট্যাক্সের। 1, 2, 3, 4, 5, তাহলে 3 আর 2, 5, মানে হচ্ছে 150, 153 হচ্ছে, 153, আর রইলো বাকি কত বল, 27 দিন, আর তো 27 দিন, তাহলে ফেব্রুয়ারি মাসে কতদিন নিলাম, 27 দিন নিলাম, ফেব্রুয়ারি মাসে 27 দিন নিলাম, মানে 27 দিন মানে 27শে ফেব্রুয়ারি চলে আসলো, 27শে ফেব্রুয়ারি চলে আসলো, এর সঙ্গে আর 3 দিন যোগ করবো, তাহলে কত হচ্ছে, 27 ফেব্রুয়ারির সঙ্গে 3 দিন যোগ করলে কত হয়, 3 ডেজ যোগ করলে কত হয়, 27 ফেব্রুয়ারির সঙ্গে 3 দিন যোগ করলে 2, মানে 28, 1, 2, 3, হ্যাঁ 2 মার্চ 2022, বুঝতে পারলি ব্যাপারটা। 9 হলো 10, লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক কি বলেছে লাস্ট অঙ্কটা, বিল অফ এক্সচেঞ্জ ডেটেড, বলছে 13ই জুন 2021, তো 13ই জুন 2021 থেকে 60 দিন যোগ কর, 13ই জুন 2021 থেকে 60 দিন যোগ কর, কর এটা তো পারবি, 13ই জুন 2021 থেকে 60 দিন যোগ কর, তাহলে জুন মাসটা কাউন্ট কর, জুন মাসে 13 তারিখ তো চলে গেছে, 13 তারিখ বাদ দে, জুন মাস কত 30 দিন হয়, তাহলে কত হবে জুন মাসে 17 দিন, জুন মাসে 17 দিন, জুলাই মাসে 31 দিন, তাহলে 31, 17, 48 হয়ে গেল, আর আগস্ট মাসে কত দিন হচ্ছে, 12 দিন নাকি রে, আগস্ট মাসে 12 দিন, আরো 3 দিন যোগ করে দে, তাহলে অ্যান্সার কত হবে, 15ই আগস্ট, অ্যান্সার কত হচ্ছে 15ই আগস্ট 2021। এটাই কেন করলাম, ইচ্ছা করে বললাম ছুটির দিন থাকলে কি হবে, যদি ছুটির দিন থাকে
সেক্ষেত্রে কোন দিন ম্যাচুরিটি ডেট হবে? 14ই আগস্ট, আগের দিন করে দিতে হবে, তখন আগের দিন হবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে তোর এই জিনিসগুলো করে তাহলে বুঝলি এর অ্যান্সার কত হবে? 14ই আগস্ট। ছুটির দিন হলে আগের দিন হয়ে যাবে, 14ই আগস্ট 2021। আর একটা অঙ্ক লেখ, হ্যাঁ? একটা অঙ্ক লিখে দিচ্ছি। লেখ। ফার্ম সোল্ড গুডস, লেখ ফার্ম সোল্ড গুডস, আর বইয়ের অঙ্ক নেই। ফার্ম সোল্ড গুডস টু এক্স for rupees 2 lakhs and received his acceptance payable after 3 months. Full stop. Bill was discounted by the firm. Bill was discounted by the firm. ঠিক আছে তো? At the rate 12% per annum. Full stop. Bill was dishonored. Bill was dishonored on due date. Full stop দিলে noting charges rupees 200. মোটামুটি পারা যাবে অঙ্কটা, মোটামুটি ভাবে পারা যাবে। কোশ্চেনটা আমি আবার বলেছি, রিপিট করে দিচ্ছি, শুনে নে। ফার্ম সোল্ড গুডস টু এক্স, লিখে নে। ফার্ম সোল্ড গুডস টু এক্স ফর রুপিস 2 lakhs, ঠিক আছে, অ্যান্ড রিসিভ হিজ অ্যাকসেপ্টেন্স পেবেল আফটার 3 months, ঠিক আছে। বিল ওয়াজ ডিসকাউন্টেড বাই দ্য ফার্ম, ঠিক আছে। বিল ওয়াজ ডিসকাউন্টেড বাই দ্য ফার্ম এট 12% পার annum. বিল ওয়াজ ডিসঅনার্ড অন ডিউ ডেট, ঠিক আছে, নোটিং চার্জেস রুপিস 200, ঠিক আছে। কোশ্চেনটা পুরোপুরি যেমন নিজে করে দিতে হবে, হ্যাঁ? নিজে করতে হবে, এখন নিজে করতে হবে, ঠিক আছে। অঙ্কটা করার জন্য আমি 5 মিনিট সময় নেবো, আমি বেশিক্ষণ সময় নেবো, কারণ আমি তো করেছি ক্লাসে অঙ্কগুলো, অনেকগুলো অঙ্ক করালাম, অনেকগুলো অঙ্ক করেছি বিল অফ এক্সেসে। এই অঙ্কটা নিজে করতে হবে, ঠিক আছে, বোঝা গেল তো? বল, কোশ্চেনটা পুরো টুকে নিয়েছিস তো? এখন বলবি স্যার জার্নাল যে করবো কার বইতে করবো, তাই তো? কার বইতে করবো জার্নাল? ফার্মের বইতে। কার বইতে করবো? ফার্মের বইতে। তো দেখাই পুরো কোন লাইনটা বাকি বল। করে ফেল, করে ফেল, ফার্মের বইতে করে ফেল, করে ফেল। এই তুই কর, কর 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 কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই ফার্মের বইতে কর, এই ফার্মের বইতে জার্নালটা কর, ফার্মের জার্নাল কর, বুঝে নেবা। ফার্মের বইতে জার্নাল, ফার্ম মানে কি, মানে ফার্ম মানে বিজনেস, যে বিজনেস, ওর বইতে জার্নাল করবো। তা ফার্ম কি করেছে প্রথমে কোশ্চেন কর, ফার্ম কি করেছে? ফার্ম গুডস বিক্রি করেছে, বুঝলি? ফার্ম কি করেছে? গুডস বিক্রি করেছে। তো গুডস বেচলে জার্নাল কি হবে? গুডস বিক্রি করেছে মানে গুডস বিক্রি করে সেল বলে, সেল। আর কাকে বিক্রি করেছে? এক্স কে। তাহলে জার্নাল কি হবে? প্রথম জার্নাল এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, লিখে দে। এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, টাকা কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকা, 2 লাখ টাকা হয়ে গেল। তো 2 লাখ টাকা দিয়ে গুডস বিক্রি করেছে এক্স কে, এবার এক্স এর কাছে টাকা চাইলো। এক্স বললো আমি 3 মাস পর 2 লাখ টাকা দেবো। তো ফার্ম কি করলো? ওই একই গল্প। ফার্ম একটা লেটার লিখে এক্স কে দিল। এক্স লেটারটা কি করলো? অ্যাকসেপ্ট করে ফার্মকে দিয়ে দিল। তো ফার্মের কাছে কি আসলো? বিল। তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট কার থেকে আসলো? বিলটা এক্স এর থেকে, লিখো 2x অ্যাকাউন্ট, হয়ে গেল 2x অ্যাকাউন্ট 2 লাখ টাকা। ক্লিয়ার হয়ে গেল? এটা দুটো পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে তো? এইবার বিলটা তো ফার্মের কাছে আজকে আসলো, কিন্তু বিলের টাকা কবে পাবে? বিলের টাকা কবে পাবে ভাব? 3 মাস পর। 3 মাস পর টাকা ফার্মের আজকেই লাগবে। ফার্ম কি করবে আজকে টাকা পাওয়ার জন্য? ব্যাংকের কাছে বিলটা বেচে দেবে। ব্যাংকের কাছে যদি বিলটা বেচে দেয়, তাহলে ফার্মের কাছে কি আর বিল আছে? না। তাহলে ডেবিটে দুটো আইটেম বসবে। আমি কেইটটা আগে লিখছি, ডেবিটে দুটো আইটেম বসবে, সেই অনুযায়ী জায়গা রাখবে। টু বিল রিসিভেবল, টু বিল রিসিভেবল কত টাকা?
2 লাখ টাকা। টু বিল হিসেবে কত টাকা? 2 লাখ। ঠিক আছে? ফার্মের কাছে ফার্ম বিলটা বেচে দেবে। তাহলে বিলটা পেইড হয়ে গেল 2 লাখ টাকা। এইবার ফার্মের কাছে কি আসবে? টাকা আসবে। ফার্মের কাছে কি আসবে? টাকা আসবে, টাকা। টাকা আসলে কি হবে? টাকা আসলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? টাকা আসলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা আসবে? 2 লাখ টাকা কি আসবে? না স্যার 2 লাখ টাকা আসবে না, কারণ ফার্ম টাকা কাটবে। কত পার্সেন্ট কাটবে? সরি, ব্যাংক 12% কাটবে। ক মাস ছিল? 3 মাস। দেখ হিসাব করে দেখিয়েছি এখানে। তোদের তো ক্যালকুলেটর অ্যালাউ নেই, আমি এখানে দেখিয়েছি। 2 লাখ টাকা 12%, বছরে 12% নেবে ব্যাংক। তাহলে 3 মাসে কত নেবে? 3/12। এই দেখ, এই 12, এই 12 কেটে দিলাম। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? 2000 আর এখানে 3, মানে 6000 টাকা। তার মানে ব্যাংক কত কাটলো? 6000 টাকা কাটলো। তা 2 লাখ টাকার মধ্যে 6000 টাকা কাটে, তুই হাতে পেলি কত? বাকি টাকা 1,94,000, 1,94,000 হয়ে গেল। তাহলে 6000 টাকা কাটলো, যে টাকাটা কাটে তাকে কি বলে? ডিসকাউন্টিং চার্জেস, তাই তো? আর ডিসকাউন্টিং চার্জেস ফার্মের কাছে কি? খরচ। খরচটা হবে ডেবিট। লেখ, প্রথম দিনই করেছিলাম এগুলো। লেখ, ডিসকাউন্টিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট। হয়ে গেল। এত অব্দি ক্লিয়ার হয়ে গেল? বল, এত অব্দি তো তোর ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে তো? এইবার বলছে ডিউ ডেটে ব্যাংক কার কাছে চলে গেছে? এক্স এর কাছে চলে গেছে টাকা যেতে। ডিউ ডেটে ব্যাংক এক্স এর কাছে টাকা যেতে চলে গেছে। ঠিক আছে? আবার বলছি, ডিউ ডেটে ব্যাংক এক্স এর কাছে টাকা যেতে চলে গেছে। তার মানে এক্স ডিউ ডেটে ব্যাংকের টাকা দিতে অস্বীকার করেছে। আর বিলটা কি হয়ে গেল? ডিসঅনার্ড হয়ে গেল। ডিসঅনার্ডের এন্ট্রি কি শিখিয়েছি? বিপি কার কাছে ছিল? স্যার বিপি এক্স এর কাছে ছিল। এক্স কাকে দিয়েছে? স্যার এক্স ফার্মকে দিয়েছে। ফার্ম কাকে দিয়েছে? ফার্ম ব্যাংককে দিয়েছে। ব্যাংকের কাছে আছে বিল রিসিভেবল। কার বইতে এন্ট্রি করছি? স্যার ফার্মের বইতে। ফার্মের আগে কে আছে? এক্স। ফার্মের পরে কে আছে? ব্যাংক। জার্নাল কি হলো? এক্স অ্যাকাউন্ট ডেবিট। লেখ, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা হবে? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। টাকা তো 2 লাখ টাকা ছিল। টাকাটা 2 লাখ টাকা ছিল। বুঝতে পারছিস তো? তাই কারোর অসুবিধা হলে জিজ্ঞাসা করবি, কিন্তু এগুলো বুঝতে হবে। ঠিক আছে তো? দেখ গল্পটা, আমি তোকে গল্প বলেছিলাম, প্রথম দিন গল্প বলেছিলাম। আমি তোকে প্রথম দিন গল্প বলেছিলাম যে দেখ, আমি যদি আমি যদি ব্যাংকে বিলটা বেচে দিই, আমি ধর ব্যাংকে বিলটা বেচে দিলাম, তো সঙ্গে সঙ্গে ব্যাংক তার চার্জ কাটার পর যে টাকাটা আমার পাওয়ার কথা আমার অ্যাকাউন্টে ফেলে দেবে টাকাটা। ডিউ ডেটে ব্যাংক ওই পার্টির কাছে চলে যাবে টাকা আনতে। ওই পার্টি যদি বিলের টাকা দিতে অস্বীকার করে, তখন ব্যাংক কি করবে? ব্যাংক আর কোর্টে যাবে না। ব্যাংক কোর্টে যাবে না। ব্যাংক তখন কি করবে? ব্যাংক তখন একটা ভালো কাজ করবে। ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে দেবে। কি বললাম? আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। ব্যাংক অত কিছু বলবে না, টাকা দিতে না দিতে না, অত কিছু বলবে না। ব্যাংক ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম, নাকি এখনো বুঝিসনি? আজকে ধর আমার কাছে একটা বিল আছে, ও ধর ব্যাংক, ওকে আমি বিলটা বেচে দিলাম। ওকে আমি বিলটা বেচে দিলাম, ব্যাংক ও ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দেবে। ডিউ ডেটে ও চলে যাবে ওই পার্টির কাছে টাকা তুলতে। পার্টি টাকা দিতে অস্বীকার করবে। ও তখন কি করবে? ও আমাকে কিছু জানাবে না, কিচ্ছু করবে না। ও সঙ্গে সঙ্গে আসবে, বিল ডিজনার আমার অ্যাকাউন্টে টাকা আছে, অ্যাকাউন্ট থেকে টাকা ফরওয়ার্ড করে কেটে নেবে। টাকা কেটে নেবে। ঠিক আছে তো? তো আমি আমার অ্যাকাউন্ট থেকে যখনই টাকা কাটা যাবে, আমি তখন ব্যাংককে ফোন করে জিজ্ঞাসা করবো, আমার অ্যাকাউন্টে টাকা কেন কাটা হলো? তখন ব্যাংক বলবে এই কারণে চলবে। তখন ব্যাংক বলবে এই কারণে তোমার টাকাটা কেটেছে। ব্যাপারটা বুঝতে পারলি তো? তার মানে তার মানে বল তার মানে বল এখানে কত বলেছে? এখানে এত সব ঘটনা ঘটলো তো। নোটিং চার্জেস বলেছিল অঙ্কে 200 টাকা। তো নোটিং চার্জেস 200 টাকা বলেছিল। তার মানে এই 200 টাকাও এই 200 টাকাও ব্যাংক আমার থেকে কাটে। সব টাকা আমার থেকে কাটে। ব্যাংক, জানিস তো, তোরা তো নিশ্চয়ই জানিস, দেখি ব্যাংকে দেখি কেউ যদি কাউকে চেক পেমেন্ট করে না। কেউ যদি কাউকে চেক পেমেন্ট করে, দেখ আজকে বলছি, তোর যদি কাউকে মনে হয় 5,000 টাকা কাউকে চেক দিতে হবে, ঠিক আছে? তুই কোনো একটা পার্টিকে চেক দিবি, বা ধর কোনো এলআইসি কোম্পানিকে একটা চেক দিবি। কোনো কারণে তোর চেকটা বাউন্স করলো। তাহলে তুই 5,000 টাকা তোর কাটার কথা, ধর চেকটা বাউন্স করলো, তো চেক চেক মানে ক্লিয়ার হলো না। তখন তোর অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটবে? 200-300 টাকা কেটে নেবে। বুঝিস কি বললাম? বুঝেছিস কি বললাম? দেখবি আজকে যদি তুই কোনো একটা পার্টিকে চেক পেমেন্ট করিস, চেক দিস, দেখা গেল তোর আমি নরমাল উদাহরণ, অ্যাকাউন্ট টাকা আছে, ধর কি হয়েছে, তোর সাইনটা ম্যাচ করছে না, কোনো কারণে সাইনটা ম্যাচ করছে না। মানে ওরা কি হয়, আমরা যখন এরপরে শিখবো না বিআরএস, ওরা কি করে, ওরা স্ক্যানিং করে সাইনটা স্ক্যানিং হয়। মানে তুই যখন অ্যাকাউন্ট খুলি তখন যে সাইন থাকবে, সেই সাইন যদি ম্যাচ না খায়, তাহলে কিন্তু চেকটা ক্লিয়ার হবে। এই জন্য দেখবি চেকে যখন সাইন করা হয় না, বলে চেকে নোংরা করতে নেই, চেকে কাটাকাটি করতে নেই, ঠিক আছে তো? আর চেকে তুই যে সাইন করে লেখালেখি, চেকের ওপরে লেখা যে কেউ লিখতে পারে, সাইনটা তোকেই করতে হবে। এবং তুই যেই সাইন করবি,
আজকে ধর সাপোজ ধর তোর কারোর নাম ধর পি দিয়ে শুরু, যখন ব্যাংকে অ্যাকাউন্ট করেছিল সাইন করেছিল পি এমন ভাবে লিখেছিল, এখন পিটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাস টাকা তুলতে পারবে না। ও ধর কাউকে চেকটা দিয়ে দিল, কি হবে হয়েছে তোর অ্যাকাউন্ট থেকে, তোর ওই চেক ওয়াইজ তোর থেকে একটা টাকা 500 1000 যেমন হিসাব থাকবে সেই হিসাবে তোর থেকে একটা টাকা কেটে নেবে, চেকটা বাউন্স করেছে বলে। বুঝতে পারলি তো ব্যাপারটা? তো এখানে এটাই তাই বলেছে। তার মানে একটা চার্জ কাটে বলে তোমার চেকটা ডিজনাট হলো, চলো আমি তোমার থেকে টাকা কাটছে, কত টাকা কাটলো এখানে, কত টাকা বলেছিল? 200 টাকা কাটছে, 200 টাকা কাটছে, 200 টাকা কাটছে। তাহলে 200 টাকা কাটলে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে কি 2,00,000 টাকা কাটবে? না, 2,00,200 টাকা, 2,00,200 টাকা, 2,00,200 টাকা। আর আমি এই 2,00,200 টাকা কার থেকে আদায় করবো? এক্সেল থেকে। নেক্সট কোশ্চেন লে, ফার্ম সোল্ড গুড, ঠিক আছে, টু এক্স, ফার্ম সোল্ড গুডস টু এক্স ফর rupees 2 lakhs। উদাহরণ একই রাখছি, and received his acceptance and received his acceptance। চ্যাপ্টার আজকে শেষ হয়ে গেল, হ্যাঁ এই চ্যাপ্টার আজকেই শেষ। and received his acceptance payable after 3 months। আমি ক্লাসে যে অঙ্কগুলো করেছি না, কেউ কোনো ক্লাসে এসেছিস কোনো ক্লাসে আসিসনি, ক্লাসের অঙ্কগুলো যদি ভালো করে করিস তুই সব করে এমসিকিউ করতে পারবি। ক্লাসের অঙ্কগুলো ভালো করে ফোকাস করতে হবে। পেবেল আফটার 3 মান্থস। আচ্ছা আমাদের না অ্যাকাউন্টেন্সির তোর সব চ্যাপ্টার শেষ হয়ে গেছে বুঝিস তো, আজকের পরেই মোটামুটি ওই যে বুধবার ওটা চলছে ওটা শেষ হয়ে যাচ্ছে, অঙ্কগুলো সব শেষ হয়ে যাচ্ছে। এর পরের দিন থেকে পুরো থিওরি পড়ানো আরম্ভ হবে, হ্যাঁ অ্যাকাউন্টসের থিওরি, সব থিওরি এবার তোমাদের সব থিওরি গুলো করতে হবে। মানে থিওরি মানে কি, প্র্যাকটিক্যাল থিওরি, যে এমসিকিউ করতে পারবো না থিওরি না পড়লে, ওই প্রতিটা চ্যাপ্টার এক এক দিন করে একটা করে চ্যাপ্টার শেষ হবে এবার। মঙ্গলবার দিন ওটা পরে একদিন একটা চ্যাপ্টার শেষ, ঠিক আছে তো, প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর এই বুধবারের হয়ে গেলে, এই বুধবার ওই অ্যাকাউন্ট ইকুয়েশন চলছে, ওটা তো এই বুধবার শেষ হয়ে যাবে। তারপরের বুধবার থেকে প্রতি বুধবার করে এমসিকিউ হবে, তিনটা পরীক্ষা চলবে, প্রতি বুধবার করে এমসিকিউ চলবে, ঠিক আছে। এমসিকিউ মানে ধর ওই নিমাই বাগচির যে বইটা আছে এক এক দিন এক একটা করে চ্যাপ্টার শেষ করে দেবো, ঠিক আছে। তারপর এখান দিয়ে যেটা শেষ হতে থাকবে তারপর এখানে আবার এমসিকিউ চলে আসবে। এখন এতদিন তো নিমাই বাগচি বই করতে পারিনি, এবার নিমাই বাগচির বই এমসিকিউ গুলো করবো, ঠিক আছে তো। আর তোরা ওই যে একে মুখার্জির বইটা আছে, ওই একে মুখার্জির বই এমসিকিউ গুলো তোরা করতে থাকবি। আর তোদের যাদের বেঙ্গলি ভার্সনে পড়ছিস, তোদের যে ওই ধর যে বইটা কিনেছিস তোরা, তোরা বেঙ্গলি ভার্সনে যদি নিমাই বাগচির বইটা না কিনিস তাহলে যে বই কিনেছিস সেই রবীন্দ্র লাইব্রেরির বই বা ধর সাতটার বই, ওই বইয়ের এমসিকিউ গুলো প্র্যাকটিস কর, ঠিক আছে তো। প্র্যাকটিস তো তোকে করতেই হবে, ওই ফেলে রাখলে তো হবে না তো, পড়তে হবে তোকে, ঠিক আছে তো। বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবি, সেই জিনিসগুলো বুঝিয়ে দেবো। করতে হবে, নিজের আগ্রহ সহকারে পড়াশোনা করতে হবে। তো কি বলে, ফার্ম সোল্ড গুডস টু এক্স ফর rupees 2 lakhs and received his acceptance payable after 3 months, ঠিক আছে, ফুল স্টপ। Like farm endorsed his acceptance, farm endorsed his acceptance to Mr. C, কমা দিয়ে লেখ আকেইটা, ঠিক আছে, ফর rupees 2 lakhs, full stop। Bill was dishonored on due date and noting charges paid for rupees 200, and noting charges
পেইড ফর ₹200 এই ছিল কোশ্চেন। যা হবে এন্ট্রি সব ফার্মের বইতে এন্ট্রি করছি, ঠিক আছে তো? চ ফার্মের বইতে এন্ট্রি কর, বলবি আমার সঙ্গে, বলবি হ্যাঁ? ফার্মের বইতে এন্ট্রি করছি, বল। প্রথম জার্নাল বল, প্রথম জার্নালটা বল ফার্মের বইতে, হ্যাঁ এক্স এর বইতে করছি না, বা ধর সির বইতেও করছি, শুধু ফার্মের বইতে এন্ট্রি করছি। বল দেখি ফার্মের বইতে এন্ট্রি কি হবে, বল বল ফার্মের বইতে এন্ট্রি কি হবে? Fixed account debit to sales account. লেখ এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2 lakhs 2 lakhs, ঠিক আছে? এবার ফার্ম এক্স এর গায়ে টাকা চাইছে, ঠিক আছে তো? তো এক্স বলেছে এখন টাকা দেবো না, আজ থেকে 3 মাস পর টাকা দেবো, ওই একই কথা। তা ফার্ম একটা লেটার লিখে এক্স কে দিল, এক্স অ্যাকসেপ্ট করে ফার্মকে লেটারটা পাঠিয়ে দিল। তা ফার্মের কাছে কি আসলো, বিল আসলো। তা বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, লেখ সেকেন্ড জার্নাল লেখ বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট 2 lakhs 2 lakhs। ফার্মের কাছে বিল চলে আসলো। এবার সঙ্গে সঙ্গে ঠিক আছে তো, বিল চলে আসলো, করে ফেললি, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স। এবার ফার্মের দোকানে মিস্টার সি চলে এসছে টাকা চেতে, বলে সি চলে এসছে টাকা দাও। কত টাকা? ও 2 লাখ টাকা পায়, বলে দাও 2 লাখ টাকা দাও। আমি বললাম টাকা তো নেই, বিল আছে, যেই বিলের টাকাটা তুমি আজ থেকে 3 মাস পর পাবে, ঠিক আছে? বললো তখন ফার্ম সি কে বিল দিয়ে দিল। তা সি কে বিল দিলে জার্নাল কি হবে, সি অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট কত, 2 লাখ টাকা। হয়ে গেল, এন্ট্রি হয়ে গেল, ঠিক আছে? তাহলে ফার্মের কাছে আর বিল নেই, ফার্মের কাছে বিল নেই। তাহলে এখন বিলটা কার কাছে আছে, সির কাছে আছে, সির কাছে বিলটা আছে। তো ডিউ ডেটে ফার্মের কাছে, এই সরি ডিউ ডেটে এক্স এর কাছে টাকা আনতে কে যাবে, সি যাবে। সি টাকা আনতে চলে গেছে। তো এক্স টাকাইতে অস্বীকার করেছে। তো অস্বীকার করলে কি হবে, বিল ডিসঅনার্ড হয়ে গেল। বিল ডিসঅনার্ড জার্নাল কি হবে, করবো বিপি। বিপি কার কাছে ছিল, স্যার এক্স এর কাছে। এক্স কাকে দিয়েছে, ফার্মকে দিয়েছে। ফার্ম সি কে দিয়েছে, সির কাছে আছে বিল রিসিভেবল। প্রশ্ন হলো ফার্মের বইতে এন্ট্রি কি হবে, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সি অ্যাকাউন্ট, লাইক এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সি অ্যাকাউন্ট। জানিস অ্যান্সার কত হবে, 2 লাখ। 2 লাখ ছিল তো, 2,02,000 টাকা। এবার বল, এখানে নোটিং চার্জেস নোটারিকে দিয়ে লেখাবে কে? তিনজনের নাম বলছি, বল দেখি নোটারিকে দিয়ে লেখাবে কে? ফার্ম লেখাবে, এক্স লেখাবে, নাকি সি লেখাবে? C. সি লেখাবে। তাহলে যে লেখাবে তাকেই তো ইনিশিয়ালি টাকাটা পেমেন্ট করতে হবে। কিন্তু সি এই টাকাটা কার থেকে আদায় করবে, সি কি এক্স এর থেকে আদায় করবে না ফার্মের থেকে আদায় করবে? ফার্মের থেকে। এক্স এর থেকে কেন আদায় করবে, সির সাথে ফার্মের কোনো সম্পর্ক নেই, এক্স এর থেকে আদায় করবে। তাই এক্স এর কাছ থেকে 2 লাখ টাকা নেবে না স্যার, 2,02,000 টাকা নেবে, 200 টাকা এক্সট্রা নেবে। তাই লিখলাম। তাহলে বুঝতে পারলি তো, তার মানে 2,02,000 টাকা। বুঝতে পারলি আশা করি, 2,02,000 টাকা কেন হলো, কেননা 2,02,000 টাকা, 200 টাকা নোটিং চার্জেস এর জন্য হলো। আশা করি বলতে পারলি। অঙ্কটা শেষ হয়ে গেল। সেম উদাহরণ ফেলে দিচ্ছি, সেম উদাহরণ করে দিচ্ছি, জাস্ট এখানে এই কোশ্চেনটা দেখে দেখে তুই টুকতে পারিস। এই কোশ্চেনটা দেখে দেখে আবার টুক, ঠিক আছে? এই কোশ্চেনটা ওই আগে যে অঙ্কটা করলাম সেই কোশ্চেনটা দেখে দেখে পড়বো। সূর্য, যেখানে 2 লাখ টুকলি না কোশ্চেনে, ওই যে লিখো না কেইটার্স, ওই যে কেইটার ফর রুপিস 2 লাখ ছিল না, তারপরে একটু লেখা হবে ইন ফুল সেটেলমেন্ট অফিস ক্লেম। পুরো সেম কোশ্চেন টোক, দেখে দেখে টোক, তারপর অঙ্কটা করাচ্ছে। সেম কোশ্চেন দেখে দেখে টোক, ভালো লেখা দিল। ওটা দেখে দেখে টুকবি, ওই যে প্রথমে 2 লাখ না, লাস্টে যে 2 লাখ ছিল, ওই লাস্টের 2 লাখটা লেখার পর আমাকে বল, আমি বলে দিচ্ছি ওই জায়গাটা।
করে নিন, এরপর একটা অঙ্ক শেষ। হ্যাঁ হ্যাঁ, 2 লাখ অব্দি লিখি, তারপর লিখবি তার পাশে 2 লাখের পাশে লিখবি ইন ফুল সেটেলমেন্ট অফিস ক্লেম ফুল স্টপ। ইন ফুল সেটেলমেন্ট অফিস ক্লেম ফুল স্টপ। হ্যাঁ হ্যাঁ, বলছি দাঁড়া। ইন ফুল সেটেলমেন্ট অফিস ক্লেম। লিখি পুরো পুরো কথা বলছিস। তার ইন ফুল জন্য অফিস ক্লেম লিখি, ইন ফুল সেটেলমেন্ট অফিস ক্লেম লিখবি, তারপরে দেখ তারপরে এখানে থেকে পড়বি। এখান থেকে ইন ফুল সেটেলমেন্ট অফিস ক্লেম, তারপরে দেখ লেখা ছিল বিলো ওয়াজ ডিসঅনার্ড অন ডিউ ডেট, ওইগুলো পুরোটুকু নেই। এবার অঙ্কটা আরম্ভ করবে, অঙ্কটা কিছু নেই, অঙ্কটা আমার দ্বারা করাই আছে, আমি শুধু একটা জায়গায় চেঞ্জ করবো, বাকি পুরো করাই আছে। প্রথম দুটো জার্নাল যেটা আগে করা ছিল ওটা সেমই হবে, ঠিক আছে? কিছুক্ষণ আগে করালাম তো, মনে করে 8 নম্বর অঙ্কটা করালাম, সেম অঙ্ক, সেই ফিগারটা চেঞ্জ করে দিয়েছি। হয়েছে? কর, এন্ট্রি কর, প্রথম দুটো জার্নাল সেম হবে, প্রথম দুটো জার্নাল সেম হবে। লেখ প্রথম জার্নাল, লেখ এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2 লাখ 2 লাখ, তারপর বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট 2 লাখ 2 লাখ, এই দুটো জার্নাল সেম হয়ে গেল, ঠিক আছে তো? এইবার আগের অঙ্কটায় উদাহরণে কি ছিল, সি আমার কাছে 2 লাখ টাকা পেতো, 2 লাখ টাকার বিল দিয়েছি, এবার উদাহরণ চেঞ্জ হয়ে গেছে, সি আমাকে 2,20,000 টাকা পায়, সি পায় 2,20,000, তাই এখানে সি অ্যাকাউন্ট ডেবিট করে দেবো 2,20,000, সি অ্যাকাউন্ট ডেবিট করে দেবো 2,20,000, কিন্তু ওকে বিল দিলাম কত, 2 লাখ টাকার বিল দিলাম। এবার কি বলেছিল, ফুল সেটেলমেন্ট, মনে পড়ছে ফুল সেটেলমেন্টের অঙ্ক থাকলে কি করতে হতো, আমার কাছে কেউ 2,20,000 টাকা পেতো, তাকে আমি 2 লাখ টাকা দিলাম, বললাম সেটেল করে দাও, তাহলে বাকি 20,000 টাকা কি হয়ে গেল, ডিসকাউন্ট হয়ে গেল, ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটা কি বলে, ডিসকাউন্ট রিসিভ, টু ডিসকাউন্ট রিসিভ, লেখ টু ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট 20,000 টাকা। চল দেখ প্রথম জার্নালটা মিলিয়ে নে, দেখ কি করেছিস, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2 লাখ 2 লাখ লিখেছিস। সেকেন্ড জার্নাল কি করলাম, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট 2 লাখ 2 লাখ। নেক্সট জার্নাল 3 নম্বর জার্নালটা, দেখ আগের অঙ্কটা কি করেছিলি, সি অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল 2 লাখ 2 লাখ করেছিলি তো, কেন 2 লাখ টাকা দিয়েছি, পেতো 2 লাখ 2 লাখ দিয়েছি, তাই এটা হয়ে যাবে, কিন্তু এখন পাই কত, 2,20,000, তাই সির ঘরে লিখবো 2 লাখ, সির ঘরে লিখবো 2,20,000, সি অ্যাকাউন্ট ডেবিট লিখবো 2,20,000, পাই তো 2,20,000, পাই তো 2,20,000, তাই লিখবো সি অ্যাকাউন্ট ডেবিট 2,20,000 হয়ে যাবে। না 2,20,000, শুধু 20 না, 2,20,000, 2 ডবল 2,20,000, এবার লিখবো 2, বিল দিলাম কত 2 লাখ টাকা, লিখ 2 বিল রিসিভেবল, 2 বিল রিসিভেবল লিখবো 2 লাখ টাকা, 2 বিল রিসিভেবল লিখবো 2 লাখ টাকা, হলো। আর বাকি হলো শর্ট পড়লো 20,000 টাকা, 20,000 টাকা ডিসকাউন্ট, লিখবো ডিসকাউন্ট দিছে 20,000 টাকা, 2 ডিসকাউন্ট দিছে 20,000 টাকা, ঠিক আছে? এইবার ডিউ ডেটে সি চলে গেল এক্স এর টাকা আনতে, বিলটা ডিসঅনার্ড হয়ে গেল, দেখ জার্নাল তো করাই আছে অলরেডি, দেখ দেখতেই পাচ্ছি তুই জার্নাল করেই ফেলেছিস, জার্নাল তো করাই আছে, তাহলে কি হবে, এবার দেখ ব্যাপারটা বুঝবি। সি সি ফার্মকে ডিসকাউন্ট দিয়েছিল, কেন, বিল দিয়েছিল বলে, এখন তো বিল ডিসঅনার্ড হয়ে গেছে, তাহলে ডিসকাউন্ট আগে কি ছিল, ডিসকাউন্ট কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে, তাহলে লেখ ডেবিটে লেখ, তো করিস না, আমি এখানে এন্ট্রিটা করে দিচ্ছি, ঠিক আছে, এন্ট্রি করে দিচ্ছি, এন্ট্রি করে দিচ্ছি, চলো।
ফার্মের বইটা কি হবে এন্ট্রি এক্স অ্যাকাউন্ট ডেবিট, লেখ এক্স অ্যাকাউন্ট ডেবিট, এক্স অ্যাকাউন্ট টাকা পয়সা পড়ে, টাকা পয়সা পড়ে। ডিসকাউন্ট আগে ক্রেডিট ছিল, এখন ডিসকাউন্টটা ডেবিট হয়ে যাবে, লেখ ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট ডেবিট? 20,000 টাকা। ঠিক আছে, টু লিখবো, টু সি অ্যাকাউন্ট, সি। সি পেতো কত? সি পেতো কত জানিস? সি 2,20,000 টাকা পেতো। 2,20,000 প্লাস 200, 2,20,200। বুঝেছিস কেন 2,20,200 হচ্ছে? দেখ 2,20,000 টাকা, ওই টাকা তো পাবেই 2,20,000 টাকা, প্লাস ওর নোটারির কাছে গিয়ে, নোটারির কাছে কে নিয়ে গেছে বিলটা? সি নিয়ে গেছে, সি লেখাতে হয়েছে, তার জন্য 200 টাকা দিতে হচ্ছে, তাই 2,20,200 হলো। 2,20,000 বিলের দাম, সরি 2,20,000 টাকা পেতো, প্লাস 200 টাকা কিসের ছিল? নোটিং চার্জেস। তাহলে বিলটা কত হবে? এটা হবে 2,200। তাহলে ডেবিটে লেখ 2,200 টাকা। তাহলে ফার্ম এক্স এর কাছ থেকে কত আদায় করে বলতে কি? ফার্ম এক্স এর কাছ থেকে কত টাকা আদায় করবে? ফার্ম এক্স এর কাছ থেকে কত টাকা আদায় করবে? 2,20,200 আদায় করবে কেন? 2,00,000 টাকা বিলের দাম তো ছিল 2,00,000 টাকা, আর 200 টাকা নোট ছিল, তো 2,00,200 আদায় করবে। 20 কেন আদায় করবে? ভালো করে বোঝ, ফার্ম এক্স এর কাছে কত টাকা পেতো? 2,00,000 টাকা পেতো না 2,20,000 পেতো? 2,00,000 টাকা পেতো, 2,20,000 কেন দেবে? 2,200। বুঝেছিস তো? অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেল। লাস্ট অঙ্ক, অঙ্ক শেষ করবে, বিল অফ এক্সচেঞ্জ শেষ করবো, লাস্ট অঙ্ক লেখ, লাস্ট অঙ্ক। ফার্ম sold goods costing rupees 1,60,000 for rupees 2 lakhs. Like farm sold goods costing rupees 1,60,000. Farm sold goods costing rupees 1,60,000. Costing rupees 1,60,000 for rupees 2 lakhs. For rupees 2 lakhs. Farm sold goods costing rupees 1,60,000 for rupees 2 lakhs. 2x and received his acceptance payable after 3 months. Payable after 3 months, full stop. Firm send bill to his firm send bill to his bank for collection. Bank for collection. Full stop. Bill was dishonored. Bill was dishonored and noting charges paid for rupees 200. Last question, মনে কর শেষ। কার বইতে এন্ট্রি করছি? ফার্মের বই। কর এন্ট্রি কর। ইয়ে কর, ফার্মের বইতে এন্ট্রি কর। বল প্রথম জার্নাল কি হবে? হ্যাঁ, আবার এত ভুল। সেল অ্যাকাউন্ট কোন ডেবিট হয়? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, 2 lakhs 2 lakhs।
ঠিক আছে, প্রথম এন্ট্রি কমপ্লিট। এবার ফার্ম এক্স এর গায়ে টাকা চাইছে, ওই একই গল্প, ফার্ম এখন টাকা দেবে না বলেছে, মানে ফার্ম এক্স এর গায়ে টাকা চেয়েছে, এক্স এখন টাকা দিতে পারেনি, বলছে 3 মাস পর দেবে। ফার্ম একটা লেটার লিখে এক্স কে দিয়েছে, এক্স অ্যাকসেপ্ট করে ফার্মকে দিয়েছে। ফার্মের কাছে কি আসলো? বিল আসলো, বিল। লেখ বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা টু এক্স অ্যাকাউন্ট। ঠিক আছে, হয়ে গেল। এইবার ওই একই কথা, ফার্ম কি করেছে, এবার বিলটা নিয়ে বিলটা ফার্ম ব্যাংকের কাছে দিয়েছে, বেচেনি কিন্তু ব্যাংকের কাছে, বেচেনি, ব্যাংকে দিয়েছে বিলের টাকাটা কালেক্ট করার জন্য, বিলের টাকা কালেক্ট করার জন্য। তার মানে বিলের টাকা কালেক্ট করার জন্য তাহলে লিখবো কি? বিল সেন্ড ফর কালেকশন। কি লিখবো? বিল সেন্ড ফর কালেকশন। কত টাকা? 2 লাখ টাকা। টু কি লিখবো? টু, বিল তো আমার কাছে নেই, বিল চলে গেছে, লিখবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট। বিলটাকে এখন এখন কার কাছে আছে বিলটা? আমার কাছে আছে না ব্যাংকের কাছে আছে? ব্যাংকের কাছে আছে। হয়ে গেল। এবার ডিউ ডেটে ব্যাংক এক্স এর কাছে চলে টাকা আনবে, তো এক্স তো টাকা দিতে পারেনি, এক্স তো টাকা দিতে পারেনি, এক্স টাকা দিতে অস্বীকার করেছে। তাহলে দেখ কি হচ্ছে, জার্নালটা বিপি ছিল কার কাছে? এক্স এর কাছে। এক্স তাকে দিল, এক্স ফার্মকে দিল, ফার্ম ব্যাংককে দিল, ব্যাংক মানে কিন্তু বিল সেন্ড ফর কালেকশন, এখানে ব্যাংক মানে বিল সেন্ড ফর কালেকশন, আর হচ্ছে ব্যাংকের কাছে আছে কি? বিল রিসিভেবল। তাহলে ফার্মের বইতে কি হবে? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ড ফর কালেকশন, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ড ফর কালেকশন। লেখ এক্স অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ড ফর কালেকশন। তো বল না, বিল সেন্ড ফর কালেকশন কত টাকা? এটা তো 2 লাখ টাকা, বিল সেন্ড ফর কালেকশন 2 লাখ টাকা। ঠিক আছে, বিল সেন্ড ফর কালেকশন 2 লাখ টাকা। এবার 2 লাখ টাকা হয়ে গেল তো। এবার নোটিং চার্জেস এর গল্পটা, নোটিং চার্জেস এর টাকাটা কাকে পেমেন্ট করতে হবে? নোটিং চার্জেস এর টাকাটা, দেখ ব্যাংকের ক্ষেত্রে যখনই গল্পটা হচ্ছে না, ব্যাংকের ক্ষেত্রে নোটিং চার্জের টাকাটা ব্যাংক আমার অ্যাকাউন্টেও টাকা আছে, ব্যাংক আমার অ্যাকাউন্টে কেটে নেবে। ওই নোটিং চার্জের টাকাটা ব্যাংক আমার অ্যাকাউন্টে কেটে নেবে। হ্যাঁ। বুঝতে পারলি কেন কাটতে পারবে? কেননা ব্যাংক আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস তো ব্যাংকের কাছে আছে, ব্যাংক কাটতে পারবে। কিন্তু আগের কেসে কি ছিল? সির কাছে কি আমার অ্যাকাউন্টে টাকা পয়সা সির কাছে ছিল, তো ও কি করে টাকা কাটবে? তাই এখানে লিখবো আমার অ্যাকাউন্ট টাকা কাটলে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 200 টাকা। আমি পুরো 2,00,000 টাকা এক্সেল থেকে আদায় করি। শেষ, বিল অফ এক্সেল শেষ। এই কটা করলেই হয়ে গেল। এবার জাস্ট তুই এমসিকিউ তোর একে মুখার্জির বইয়ের এমসিকিউ গুলো আগে করবি, ঠিক আছে? একে মুখার্জির বইয়ের এমসিকিউ গুলো করে ফেল।